কি ব্যাপার? তুমি আমার কাছে আসছো কেন? তোমাকে না বললাম আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাছাড়া এমনিতেও আমি খুব টায়ার্ড। ও মা, সেটা বললে চলবে নাকি? তোমার শাশুড়ি মা কি বলে গেল সেটা তুমি শুনতে পাওনি নাকি? তোমার শাশুড়ি মা তো বলল 1 বছরের মধ্যে দাদিমা হতে চান। এখন যদি আমি তোমার কাছে না আসি, তোমায় আদর না করি, তাহলে তোমার শাশুড়ি মা দাদিমা হবেন কি করে? না, আমি বুঝতে পেরেছি তুমি আমায় একটুও ভালোবাসো না। আমি তোমাকে বললাম এই তো সবে মাত্র বিয়ে করেছি, কয়েকটা দিন সময় নেই, তারপর বাচ্চা কাচ্চা নেওয়া যাবে। আগে নিজেদেরকে সময় দেই। আচ্ছা বাবা, ঠিক আছে, সে সব কিছু পরে ভাবা যাবে। আজকে না হয় আমরা সেফটি ইউজ করে একটু ভালোবাসার আদান প্রদান করি। না বাবা, আমার ভালো লাগছে না, খুবই টায়ার্ড লাগছে। আমাকে বিশ্রাম নিতে হবে, এখন এসব করার মুড নেই। কিন্তু নীল নেহার কোনো কথাই শুনল না। সেই নেহাকে আদর করতে শুরু করলো। দীর্ঘ 6 মাসের সম্পর্ক তাদের, আর 6 মাসের সম্পর্ককে তারা বিয়েতে পরিণত করেছে। তাই একটু দেনা পাওনা তো করতেই হবে। প্রায় ঘন্টা খানিক পর নীল নেহাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। নেহা নীলের বুকের উপর এসে শুয়ে পড়ল আর বলল, সত্যিই তো এটাতে এত মজা আছে, তা তো আগে জানতাম না। আমার তো অনেক ভালো লেগেছে। তাই তো, সেই কবে থেকে তোমাকে বলছিলাম একবার আমরা ওইটা করি, কিন্তু তুমি তো আমাকে কোনো সুযোগই দিলে না। সব সময় বলতে বিয়ের আগে ওইসব করা ভালো নয়। এবার তো দেখলে তুমি কতটা মজা মিস করেছো। তো কি হয়েছে? এখন তো সারাটা জীবন পড়ে আছে, আর সারা জীবন দুইজন একসঙ্গেই যখন থাকবো, তখন তো আমাদের এইরকম সময়ের অভাব হবে না। তাহলে কেন আমরা শুধু শুধু বিয়ের আগে এইসব করতে যেতাম? যদি আমি প্রেগনেন্ট হয়ে যেতাম, তখন কি হতো? তুমি প্রেগনেন্ট হতে না, আমি সেফটি ইউজ করতাম, কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না। উল্টে আরও আমাকে খারাপ কথা শোনাতে বলতে। আমি তোমাকে না, তোমার শরীরকে ভালোবাসি। আসলে আমি তোমাকেই ভালোবাসি, আর তোমাকে একটু প্রশান্তি দিতে চেয়েছিলাম। যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন তো আর সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এখন আমি তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আর তুমি আমাকে। তাহলে এখন আর এত চিন্তা করে কি লাভ? এখন তো দুজন শুধু দুজনেরই হয়ে যাব। হ্যাঁ চলো, এবার একটা সুন্দর ঘুম দেওয়া যাক, কারণ কাল থেকে তো আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে। সকালটা সুন্দর হোক, এমন প্রত্যাশা তো সবাই করি, তাই না? চলো ঘুমিয়ে পড়ি। এই বলে নেহা আর নীল দুজনই দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে প্রথমে গল্পের নায়ক নায়িকার পরিচয় দিয়ে আসি। এই গল্পের নায়কের নাম নীল। সে তার পরিবারের দুই মাত্র ছেলে, মানে তারা দুই ভাই এক বোন। তার বড় ভাই কানাডায় থেকে পড়াশোনা করে, আর তার ছোট বোন এই বছর এসএসসি পরীক্ষা দেবে। আর সে মানে আমাদের গল্পের নায়ক এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। আর তার সঙ্গে এতক্ষণ যে মেয়েটিকে কথা বলতে দেখলেন, তার সঙ্গে তার সদ্যই বিবাহ হয়েছে। তবে মেয়েটা সম্পর্কে আরো কিছু তথ্য অজানা আছে। তো চলুন সেই সব তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমাদের এই গল্পের নায়িকা নেহা, সে তার বাবা মায়ের সঙ্গে আমেরিকায় থাকে, আর সেখানেই তার বড় হওয়া। যদিও সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, কিন্তু তার বাবার চাকরি আর ব্যবসা দুটোই ছিল আমেরিকাতে, তাই তাকে সেখানেই চলে যেতে হয়। আর তারপর বাংলাদেশে কখনোই আসা হয়নি। কয়েক মাস আগে সে বাংলাদেশে আসে, আর তখনই তার আমাদের গল্পের নায়ক নীলের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই তাদের প্রেম, প্রণয় আর প্রেম ভালোবাসাকে বিয়েতে পরিণয়। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। আজ থেকে ঠিক 6 মাস আগে নীল একদিন ভার্সিটি শেষ করে বাসায় ফিরছিল বাইকে করে। আর তখনই হঠাৎ রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। দেখলো সে কৌতূহলী মনে সেখানে তার বাইক দাঁড় করালো, আর বাইক থেকে নামলো। বাইক থেকে নেমে এসে দেখতে পেল গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর ড্রাইভার সেটা ঠিক করবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। তখন সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আঙ্কেল, কি সমস্যা হয়েছে? স্যার, আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করতে পারছি না। আপনার জানাশোনা কোনো গ্যারেজ আছে কি আশেপাশে? আঙ্কেল, গ্যারেজ তো এখান থেকে অনেকটা দূরে। আপনি কোথা থেকে এসেছেন? আসলে আমি আমার ম্যাডামকে নিয়ে অফিসিয়ালি একটা কাজে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম, আর এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেল। ম্যাডাম গাড়িতে বসে আছেন,
ওনার একটা ইমার্জেন্সি মিটিং আছে, ওনাকে 3টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাতে হবে। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমি কিভাবে ম্যাডামকে সব সময় মতো পৌঁছে দেব। এখানে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আঙ্কেল, আপনি এখান থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না। তখনই নেহা গাড়ি থেকে বের হয়ে আসলো আর নীলকে বলল, এক্সকিউজ মি মিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই আস্ক ইউ আ কোশ্চেন? ম্যাডাম, এটা বাংলাদেশ আর আমি বাঙালি। আমার সঙ্গে দয়া করে বাংলায় কথা বলুন। ও আচ্ছা, ঠিক আছে। আপনি যদি আমাকে চট্টগ্রামে পৌঁছে দিতেন তাহলে খুবই উপকার হতো, কারণ আমি ওখানে অফিসিয়াল একটা কাজে যাচ্ছিলাম। সেখানে আমার পুরো 20 কোটি টাকার একটা ডিল হতে চলেছে, আর আমি সময় মতো সেখানে পৌঁছে না যেতে পারলে ডিলটা আমার হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ স্যার, ম্যাডাম একদম ঠিক কথা বলছেন। আপনি চাইলে আপনাকে এর জন্য আমরা পেমেন্ট করতে পারি। আপনি যত টাকা চাইবেন আমরা তাই দেব। কিন্তু প্লিজ আপনি একটু দয়া করে ম্যাডামকে ম্যাডামের গন্তব্যস্থলে পৌঁছে দিন। শুনুন, আমি উপকার করতে পারি, কিন্তু তার কোনো বিনিময় নিতে পারবো না। আর যদি রাজি থাকেন তাহলে বাইকে উঠে বসেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না, এটা তো হতে পারে না। আমি আপনাকে দিয়ে একটা কাজ করাবো আর তার পারিশ্রমিক দেব না? আমি এখান থেকে চট্টগ্রাম গেলে আমার 3000 টাকার তেল খরচ হতো, আমি আপনাকে সেটা দিয়ে দিতে চাই। আই এম সরি ম্যাডাম, আমি কারো চাকর নই যে আমি আমার কাজের বিনিময়ে কারোর কাছ থেকে পারিশ্রমিক নেব। তাছাড়া আমার বাবার অতটাও খারাপ অবস্থা হয়নি যে আমাকে বাইক চালিয়ে উপার্জন করতে হবে। আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো পারিশ্রমিক নিয়ে নয়। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন, কিন্তু এই মুহূর্তে আমার চট্টগ্রামে পৌঁছানোটা খুবই জরুরি। আমি যদি সেখানে পৌঁছাতে না পারি তাহলে, আমি তো বললাম আপনাকে, আমার 20 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই নিন, হেলমেটটা পরে নিন আর আমার পিছনে উঠে বসুন। আর একটা কথা, এখান থেকে তো চট্টগ্রাম অনেকটা দূর। আপনি আমার পিছনে এভাবে বসে থাকতে পারবেন তো? তা না হলে আমার ধরে বসতে পারেন। কোনো প্রবলেম নেই, আমি পারবো। আপনি বাইক স্টার্ট করুন, আমার হাতে আর বেশি সময় নেই, আমাকে দ্রুত পৌঁছাতে হবে। নীল তখন আর কোনো কথা না বলে বাইক স্টার্ট করলো, গাড়ি চালাতে থাকলো। তখনই হঠাৎ পিছন থেকে নেহা বলল, আরে ভাই, আপনি এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? একটু তাড়াতাড়ি চালান না। আমার হাতে তো বেশি সময় নেই, আমাকে সময় মতো পৌঁছাতে হবে, তা না হলে তো আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। আকাশ পথ নয় যে আমি আপনাকে উড়িয়ে নিয়ে যাব। এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আপনি মুখটা বন্ধ করে বসুন, আমি বাইক চালাচ্ছি। তা না হলে কিন্তু আমি আপনাকে নামিয়ে দিব, বলে দিলাম। শুনুন, একটা কাজ করা যেতে পারে। আপনি পেছনে বসুন, আমি বাইক চালাচ্ছি। আমার তো সময় মতো পৌঁছাতে হবে। সমস্যা নেই, আমি বাইক চালাতে পারি। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার মতো একটা মেয়েকে আমি বাইক চালাতে দেব? কখনোই না। আমি আমার বাইকে কোনো মেয়েকে কোনোদিন বসতে পর্যন্ত দেইনি। আপনি বিপদে পড়েছেন বলে আপনাকে একটু হেল্প করতে চাইলাম, আর আপনি কিনা এখন আমাকে আপনার প্যাসেঞ্জার বানাতে চাইছেন। দেখুন, আমি আপনাকে কথাটি সেভাবে বলিনি। আসলে আমার তো সময়টা চলে যাচ্ছে, তাই আমাকে দ্রুত পৌঁছাতে হবে, তাই আপনাকে বললাম। তাছাড়া আপনি চিন্তা করছেন কেন? আমি বাইক চালাতে পারি, কোনো প্রবলেম হবে না। প্লিজ আপনি পিছনে বসুন। ঠিক আছে, রাস্তায় এত জোরে বাইক চালাতে আমার ভয় লাগে। তাছাড়া আমার মায়ের নিষেধ আছে, তাই আমি জোরে বাইক চালাতে পারি না। এখন আপনি যখন বলছেন আপনি বাইক চালাতে পারেন, তাই আমি রিস্কটা নিচ্ছি। এই বলেই নীল বাইক দাঁড় করালো আর নেহাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিল। নেহা বাইক চালাচ্ছে, একদম যেন বাতাসের গতিতে চলে যাচ্ছে। নীল অনেকটা ভয় পেয়েছে আর নেহাকে বলছে, এত জোরে কেউ বাইক চালায়, এটা আমার জানা ছিল না। আমার খুব ভয় করছে। প্লিজ আপনি আস্তে চালান, বাইক থেকে ছিটকে পড়ে যাব আমি। আপনি আমাকে একটু ধরে বসুন, কিন্তু কিছু করার নেই, আমাকে টাইমলি পৌঁছাতে হবে। প্লিজ আপনি আমাকে ধরে বসুন, আমি কিছুই মনে করব না। কিন্তু নেহাকে নীল কোনোভাবে স্পর্শ করতে চাইছিল না। হাজার হোক নেহা একটা অপরিচিত মেয়ে মানুষ, তাকে এভাবে সুযোগ পেয়ে স্পর্শ করাটা একদমই উচিত বলে সে মনে করেনি। তাই সে দূরেই বসেছিল, কিন্তু নেহার বাইকের স্পিড কিছুতেই কম ছিল না। তাই নীল তাকে বলল, প্লিজ
আপনি আপনার বাইকের স্পিড একটু কমান, আমার খুব ভয় লাগছে, আমি পড়ে যাব। আপনি এখনো দূরে বসে আছেন কেন? আপনাকে তো বললাম আপনি আমাকে ধরে বসুন, কিচ্ছু হবে না। দেখুন, আমার হাতে মাত্র 20 মিনিট সময় আছে। তবে আমাদের পৌঁছাতে এখনো প্রায় 20 কিলোর বেশি রাস্তা বাকি আছে। আমি কিভাবে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না। আপনি প্লিজ কথা না বলে আমাকে ধরে বসুন। নীল তখন কোনো উপায়ন্তর না পেয়ে নেহাকে জড়িয়ে ধরে বসলো। এই প্রথমবার তার বাইকে কোনো মেয়ে মানুষ উঠেছে, তাও আবার বাইক চালাচ্ছে, আর নীল পেছনে বসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। নেহাকে স্পর্শ করতেই তার শরীরটা কেমন জানি করে উঠল। আসলে প্রথমবার কোনো মেয়ে মানুষকে স্পর্শ করেছে তো, তাই নেহার শরীরটা খুবই উষ্ণ। তখনই নীল নেহাকে বলল, ম্যাডাম, আপনার গায়ে তো অনেক জ্বর, আপনি কি জ্বরের মেডিসিন নিয়েছেন? আরে ভাই, আমার গায়ে কোনো জ্বর নেই। আমার শরীরের টেম্পারেচারই এরকম। তাছাড়া মেয়েদের শরীরের তাপমাত্রা এরকমই থাকে। কেন, আপনি কি কখনো আপনার গার্লফ্রেন্ডকে স্পর্শ করেননি? হাহাহা, গার্লফ্রেন্ড, তাও আবার আমার। শুনুন, গার্লফ্রেন্ড কী জিনিস সেটা এখনো আমার হয়ে ওঠেনি, আর ভবিষ্যতে হবে কি না তাও জানি না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, এই ব্যাপার তাহলে। সমস্যা নেই, আপনি আমাকে ধরে বসুন, না হলে কিন্তু পড়ে যাবেন। এই বলে নেহা বাইকের স্পিড আরো বেশি বাড়িয়ে দিল। নীল ভয়ে থরথর করে কাঁপছে। এই বুঝি সে বাইক থেকে ছিটকে পড়ে গেল। তাই সে নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, আর নিজের বুকটা নেহার পিঠের সঙ্গে একদম মিশিয়ে নিল। নেহা তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল, তাই সে নীলকে বলল, কি ব্যাপার, কি হলো? তুমি তো ভয় পাচ্ছ কেন? বললাম তো ভয় পেও না, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকো। নীল তখন নেহাকে জড়িয়ে ধরে বাইকের পেছনে বসে থাকে। সে প্রথমবার কোনো মেয়ে মানুষকে স্পর্শ করে, যে তাই তার এরকম লাগছিল। তার শরীর কেমন যেন হয়ে আসছিল, সে একদম জ্ঞান হারাবে এরকম একটা অবস্থা। তখনই নেহা বাইক দাঁড় করালো। এবার আমাকে ছাড়ুন, আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। আপনি এখনো অপেক্ষা করুন। আমার মিটিং শেষ করতে 15 মিনিটের মতো সময় লাগবে। মিটিং শেষ করে আমি আপনার সঙ্গে কথা বলবো। আমার তো বাড়িতে পৌঁছাতে লেট হয়ে যাবে, আমার আম্মু আমাকে বকাবকি করবে। আমি চলে যাই, পরে কোনোদিন না হয় আপনার সঙ্গে দেখা করা যাবে। সমস্যা নেই, আপনার আম্মুকে আমার কথা বলে দিবেন, তাহলে কিছু বলবে না। কিন্তু আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার জন্যই আমি সময় মতো পৌঁছাতে পেরেছি। তা না হলে তো আমার 20 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে যেত। আপনার সঙ্গে একটু সময় না কাটালে চলে? প্লিজ, আপনি এখানে আমার জন্য জাস্ট 15 মিনিট অপেক্ষা করুন। আমি 15 মিনিটের মধ্যেই আপনার সঙ্গে দেখা করছি। এই বলে নেহা সোজা রেস্টুরেন্টের ভিতর ঢুকে গেল, আর নীল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো। বেশ কিছুক্ষণ পর নেহা মিটিং শেষ করে রেস্টুরেন্টের বাইরে আসলো, আর নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় চলে যাবেন, কিন্তু এখনো অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে। ইহা, আপনি তো বলেন আপনার জন্য অপেক্ষা করতে, তাই তো আমি এতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, আপনার মিটিং শেষ হয়েছে তাহলে? হ্যাঁ, আমার মিটিং শেষ হয়েছে এবং আমরা ওই 20 কোটি টাকার কাজটা পেতে চলেছি। আপনার জন্য এত বড় একটা উপকার হলো। আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটাই বুঝতে পারছি না। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, মানুষ মানুষের জন্য। আপনি বিপদে পড়েছিলেন, তাই আমি আপনাকে সহযোগিতা করলাম। অন্য কোনো দিন আমি বিপদে পড়লে আপনি সহযোগিতা করে দিবেন, তাহলে হয়ে যাবে। যাই হোক, এবার আমার বিদায় নেওয়ার পালা। আপনি দয়া করে আমায় বিদায় দিন, আমি এখান থেকে বিদায় নিই। এভাবে কথা বললে কি হয় নাকি কি চলে নাকি? চলুন একটা কফি শপে যাই, দুজনে একসঙ্গে বসে কফি খাই আর একটু পরিচিত হয়ে নেই। কিন্তু ম্যাডাম, আমার তো বাসায় চলে যাওয়াটা খুব বেশি প্রয়োজন ছিল, আমার আম্মু আমার জন্য টেনশন করবে। আরে বাবা, বললাম তো আপনি বাসায় গিয়ে আন্টিকে আমার কথা বলবেন, তাহলে আন্টি আপনাকে আর কিচ্ছু বলবে না। আর কথা না বাড়িয়ে চলুন, পাশে একটা ভালো কফি শপ আছে, সেখানে গিয়ে দুজনে কফি খাই আর পরিচিত হয়ে নেই। নীল তখন আর কোনো কথা না বাড়িয়ে নেহার সঙ্গে গেল, আর সেখানে কফি শপে বসে দুজনে কফি খেতে থাকলো। কফি খেতে খেতেই নেহা নীলকে জিজ্ঞাসা করলো, কিছু তো বলুন আপনার ব্যাপারে, কি আপনার পরিচয় আর কি বা করছেন? আমি নীল, এই তো এই বছর অনার্স ফাইনালে পড়াশোনা করছি। আমার বড় ভাই কানাডায় থাকে, ওখানেই চাকরি করে। আর একটা ছোট বোন আছে, সে এই বছর এসএসসি পরীক্ষা দিবে। আমার বাবা একটা আইটি কোম্পানির ডিরেক্টর। যাই হোক, তাহলে তো ভালোই। আর আমি নেহা ইসলাম,
আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার জন্মের পর আমার বাবা মা অনেক কষ্ট করেছিল একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ডক্টর বলেছিল আমার মা যদি দ্বিতীয় সন্তান নেয় তাহলে লাইফ রিস্ক হতে পারে, এমনকি আমার মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমি একাই থেকে গেলাম। ও আচ্ছা, তবে যাই বলেন না কেন, একা থাকারও কিন্তু একটা মজা আছে। বাবা মায়ের সব আদর ভালোবাসা একাই উপভোগ করা যায়, এর ভাগ কাউকে দিতে হয় না। হ্যাঁ সেটাই, তবে আমি অনেক একাকিত্ব বোধ করি। আমার মাঝে মধ্যেই মনে হয় আমার যদি একটা ভাই বা বোন থাকতো, তাদের সঙ্গে আমি সুখ দুঃখের মুহূর্তগুলো শেয়ার করতে পারতাম, তাদের সঙ্গে ভালো সময় কাটাতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে উঠলো না। আর হ্যাঁ, আমার বাবার চাকরি আর ব্যবসা দুটোই আমেরিকাতে, তাই আমাকে আমেরিকাতেই থাকতে হয়। আর এই 2 দিন আগেই এই কাজটার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আব্বুর কাজের চাপ অনেক বেশি, তাই আব্বু আসতে পারলো না। আমার এই মুহূর্তে পড়াশোনার চাপ একটু কম আছে, তাই আমি আসলাম। ও আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। তবে এখন আর আমার হাতে বেশি সময় নেই, আমাকে এবার উঠতে হবে। আপনি দয়া করে আমায় বিদায় দিন। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন, যাতে নেক্সট টাইমে আপনার সঙ্গে কথা বলতে পারি। নাম্বার দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন তখন আমাকে ফোন করবেন না। এমনিতেই আমার মা আর বোন আমার পেছনে পড়ে আছে। আসলে ভাইয়া তো বিয়ে করে নিয়েছে আর ভাবিকে নিয়ে কানাডায় চলে গেছে। বাড়িতে মা আর বোন ছাড়া কেউ নেই, তাই আমাকে ওরা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না, পড়াশোনা শেষ করি কিছু একটা করে তারপর। আর এই মুহূর্তে যদি আপনি ফোন দেন আর সেটা আমার মা অথবা বোন দেখতে পায়, তাহলে তো আমার কি হবে সেটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আপনার বিয়ে করে নেওয়াটা উচিত, কারণ যথেষ্ট বয়স হয়েছে। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন। কিন্তু ম্যাডাম, আমি যে চাকরি করি তারপর বিয়ে করতে চাই। আসলে আমি চাই না আমি বিয়ে করে আমার বউকে অন্য কারো কামাই খাওয়াতে হয়। এটাও কিন্তু ভালো, মন্দ নয়। আপনার জন্য শুভকামনা রইল। যাই হোক, এই নিন আমার ফোন নাম্বার, সময় পেলে ফোন দিবেন। এই বলে নেহা একটা কাগজে তার মোবাইল নাম্বারটা লিখে নীলের হাতে তুলে দিল আর বলল, আর হ্যাঁ, আপনি কিন্তু বাসায় পৌঁছে অবশ্যই ফোন দিতে না পারলে একটা মেসেজ দিয়ে হলেও আমাকে জানাবেন। আমি কিন্তু চিন্তায় থাকবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি আজ এখানেই থাকবেন, মানে ঢাকায় ফিরবেন না? হ্যাঁ, আমার ঢাকায় ফেরা হবে না, এখানে আরো একটা ছোট্ট কাজ আছে, সেটা আমাকে করতে হবে। আগামীকাল ড্রাইভার গাড়ি ঠিক করে তারপর আমাকে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই বলে নীল বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে তার রাত প্রায় 8টার মতো বেজে গেল। বাসার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই তার ছোট বোন এসে দরজা খুলে দিল আর তাকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর আমি সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন তুলছিলি না কেন? নীল তখন ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনটা সাইলেন্ট করা ছিল, আর এতক্ষণ সময় কেটে কেটে সে সেটা খেয়ালই করেনি। তাই সে তার বোনকে বলল, ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি দেখতে পাইনি। এখন সামনে থেকে সর, আমাকে ভিতরে যেতে দে। পরে তোকে ভেতরে যেতে দেবো, তার আগে তুই আমাকে বল, তুই এতক্ষণ কোথায় ছিলি? জানিস কতটা টেনশনে ছিলাম, তোকে ফোন দিচ্ছি তুই ফোন তুলছিস না, অপরদিকে আম্মু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে বাবা, একজন মানুষ ব্যস্ত থাকলে হয়তো কল রিসিভ করে না, ফোন সাইলেন্ট করে রাখে, তাই বলে কি কান্নাকাটি করতে হবে নাকি? হ্যাঁ, আমি তো তোর কাছে সেটাই জানতে চাইছি, তুই কি এমন বিশ্বযুদ্ধ করে এসেছিস যে ফোন সাইলেন্ট রাখতে হয়েছিল? ফোন রিসিভ করার সময় পাসনি? এই, তুই কোন দেশের মহারানী যে আমার কাজের কৈফিয়ত তোকে দিতে হবে? তুই আমার চোখের সামনে থেকে সর, মেজাজ খারাপ করিস না। এই বলে নীল রিমিকে কোনো পাত্তা না দিয়ে ভিতরে চলে গেল। ভিতরে প্রবেশ করিয়ে প্রথমে তার আম্মু রুমে গেল। রুমে ঢুকে সে সত্যিই দেখতে পায় তার আম্মু কান্না করছে। তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কতবার ফোন করা হয়েছে, তুই ফোন তুললি না কেন? জানিস কতটা টেনশনে ছিলাম, ভয় পাচ্ছিলাম তোর কিছু হয়ে গেল নাকি। আম্মু একটা কাজ পড়ে গেছিল, ওটা করতে গিয়ে দেরি হয়ে গেল, তাই বলে তোমাকে এভাবে কান্না করতে হবে নাকি? যাও, এবার আমার জন্য খাবার তৈরি করো, খুব ক্ষুধা পেয়েছে, খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই হাত মুখ ধুয়ে শুয়ে আয়,
আমি এক্ষুনি তোর জন্য খাবার গরম করে আনছি। এই কথা বলে নীলের আম্মু কিচেনে চলে গেল আর ছেলের জন্য খাবার গরম করে ডাইনিং টেবিলে নিয়ে আসলো। নীল হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো আর খাবার খেতে বসলো। তখনই তার ছোট বোন রিমি সেখানে আসে আর বলে, ওরে বাবারে, বাবা এতক্ষণ কেঁদে কেঁদে একদম উদ্ধার করে দিচ্ছিলে, আর এখন ছেলে আসা মাত্রই তাকে কিছু না বলে খাবার দিচ্ছ? তো কি করব? আমার ছেলেটা তো বলছে সে একটা কাজে আটকা পড়ে গেছিল, তাই আসতে দেরি হয়েছে। এখন আমার ছেলেটার ক্ষুধা পেয়েছে, খাবার দিচ্ছি। এতে তোর কি সমস্যা? হ্যাঁ, সেটাই তো। আমার কি সমস্যা? এতক্ষণ তো আমাকে হাজারটা কথা শোনাচ্ছিলে। আমি কেন তোমার ছেলের খোঁজ নিচ্ছি না, কেন তাকে ফোন করছি না, আমি কয়বার ফোন করেছি সেটা তুমি জানো। এই আমার ছেলে চলে এসছে, এখন আর আমার কোনো চিন্তা নেই। তুই এখন এখান থেকে যা, আমার ছেলেটাকে শান্তিমতো খাবার খেতে দে, তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। হ্যাঁ, সেটাই তো। এখন তো তোমার ছেলে চলে এসেছে, এখন তো আমি খারাপ হয়ে গেলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কোনো কথা বলবো না, চলে যাচ্ছি। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছিস না কেন? দেখতে পাচ্ছিস না আমি খাবার খাবো? তোর নজর লেগে যাবে তো। যাচ্ছি, আর কথা বলতে হবে না। তুই সব সময় আমার সঙ্গে এরকম করিস। আমি আর তোর ব্যাপারে কোনো কথাই বলবো না। সব সময় তুই আমাকে অপমান করিস। মান অপমান বোধ সেটা আবার তোর আছে নাকি? যদি মান অপমান বোধ থাকতোই তাহলে যদি আমার সামনেই আসলি না, সারাদিন তোকে কত কথা শোনাই, তারপরও কেন তুই আমাদের বাড়িতে পড়ে আছিস বল? একটা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যা, বাড়িতে আমাকে একা একা থাকতে দে। আমি কেন শ্বশুর বাড়িতে যাব? তুই তো আমার চেয়ে বয়সে অনেক বড়। তুই কেন বিয়ে করে তোর বউকে নিয়ে অন্যত্র চলে যাচ্ছিস না? এই বাড়িতে আমি একাই থাকবো, আর বিয়ে যদি করতে হয় তবুও আমি এই বাড়িতেই থেকে যাব, অন্য কোথাও যাব না। এটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে। রিমি, এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই এখান থেকে যা, আমার ছেলেটাকে খাবারটা শান্তি মতো খেতে দে। রিমি তখন কথা বলার আর কোনো চান্স না পেয়ে সেখান থেকে চলে গেল। অপরদিকে নীল খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো আর বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তখনই হঠাৎ নেহার কথাটা মনে পড়ল। নেহা বলেছিল তাকে বাসায় পৌঁছে জানাতে, কিন্তু এতক্ষণ তার মনে ছিল না। তাই সে ফোনটা হাতে নিল আর তার নাম্বারে একটা ফোন দিল। দুইবার রিং হতেই নেহা কলটা রিসিভ করলো আর রিসিভ করে সঙ্গে সঙ্গেই বলল, তুমি বাসায় পৌঁছেছো? তুমি বাসায় পৌঁছেছো? আমি তো এতক্ষণ ধরে তোমার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো অনেকক্ষণ আগেই বাসায় পৌঁছে গেছি, কিন্তু আপনি জানলেন কি করে আমি আপনাকে ফোন করেছি? আমি তোমাকে যে নাম্বারটা দিয়েছিলাম এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে কখনোই কেউ ফোন করে না, তাই তুমি প্রথমবার ফোন করাতেই আমি বুঝে গেছি এটা তোমার ফোন নাম্বার ছিল। আচ্ছা যাই হোক, কি করছিলেন আপনি? আমি আবার আপনাকে অসময়ে বিরক্ত করলাম না তো? আরে না বাবা, একদমই না। তুমি আমাকে কেন বিরক্ত করতে যাবে? তোমাকে তো আমি নিজেই বলেছিলাম আমাকে ফোন করতে। রাতের খাবার খেয়েছো? হ্যাঁ, এই তো সবেমাত্র রাতের খাবার খেয়ে রুমে আসলাম, এখনই ঘুমাবো। আর তখনই হঠাৎ আপনার কথা মনে পড়লো, তাই ফোন দিলাম। আপনি রাতের খাবার খেয়েছেন? হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম আমার এখানে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারপর একটা গেস্ট হাউসে উঠেছি, আর এখন ওখানেই আছি। ঠিক আছে, তাহলে আমি রাখি। আপনার তো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আপনি বিশ্রাম করুন, আমিও ঘুমাবো। সকালে আবার ভার্সিটি যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি, সকালে ফোন দিব। ফোনটা তোমার কাছে রেখো। অতঃপর দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দিল। পরদিন সকালবেলা আনুমানিক 7টা বাজে। তখনই হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজ শোনা গেল। নীল ফোনটা হাতে নিয়ে দেখলো নেহার নাম্বার থেকে ফোন এসেছে, তাই সে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এখনো পর্যন্ত তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? ঘুম থেকে উঠেছো নাকি এখনো বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? এখনো বিছানায় শুয়েছিলাম, কিন্তু আপনার ফোনের রিংটং শুনে ঘুমটা ভেঙে গেল। এখন ঘুম থেকে উঠে যাব।
আমি তো সবসময়ই শুনে এসেছি বাঙালিরা সকাল সকাল ঘুমায় আর সকাল সকাল ঘুম থেকে ওঠে, কিন্তু এখন তো বেলা 7টা বেজে গেছে আর তুমি এখনো ঘুম থেকে উঠলে না। কে কি করে না করে সেসব আমি জানি না, আর জানার আগ্রহ নেই। তবে আমি সকাল 9টা বাজার আগে কখনোই ঘুম থেকে উঠি না। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, যার কারণে আমি মর্নিং স্কুলে পড়াশোনা করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, রাখছি তাহলে। আমাকে আবার কিছুক্ষণের মধ্যেই ঢাকা ফিরতে হবে। তাছাড়া আমার আব্বু ফোন করেছিল, আমাকে সপ্তাহখানেকের মধ্যেই বাংলাদেশের কাজ শেষ করে আমেরিকায় ফিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আপনার সঙ্গে নেক্সট টাইম কথা হবে। ভালো থাকবেন। অতঃপর নীল আর নেহা কথা বলা শেষ করে ফোনটা কেটে দিল। এদিকে নেহা নিজের কাজকর্ম শেষ করে ড্রাইভারকে ফোন করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার কাজ শেষ হয়ে গেছে, আপনি চলে আসুন। ম্যাডাম, আমি তো 10 মিনিট আগেই এখানে চলে এসেছি। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি বাইরে আসেন, আমি গাড়িতে আছি। ঠিক আছে, আপনি জাস্ট 2 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, এবার তো আর গাড়ি নষ্ট হবে না। এবার কিন্তু গাড়ি নষ্ট হলে কোনো উপায় নেই, সেটা মাথায় রাখবেন। না ম্যাডাম, চিন্তার কোনো কারণ নেই। আমি গাড়ি ঠিকমতো চেক করে নিয়ে যে কোনো প্রবলেম হবে না। আপনি চলে আসুন। 2 মিনিটের মধ্যেই নেহা রওনা দিল আর ঢাকায় এসে পৌঁছাতে তার প্রায় দুপুর 12টা বেজে গেল। নেহা অফিসে কাজ করছে, তখনই হঠাৎ তার নীলের কথা মনে পড়ল। নীল তো এতক্ষণে হয়তো ভার্সিটি থেকে বের হয়েছে, তাই সে নীলকে ফোন করলো। দুবার রিং হওয়ার পর নীল ফোনটা রিসিভ করলো আর বলল, কি ব্যাপার ম্যাডাম? এই তো সকালবেলা কথা বললেন, তাহলে এখন আবার ফোন দিলেন কেন? ফোন করেছি তোমাকে একটা কথা বলার জন্য। আমি সেই শুরু থেকে তোমাকে তুমি তুমি করে বলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে বরাবরই আপনি আপনি করে বলছো কেন বলো তো? কারণ আমরা বাঙালি সহজে কোনো মানুষকে আপন করে নিতে পারি না। তাছাড়া অপরিচিত কাউকে আমরা আপনি বলেই সম্বোধন করি। কেন, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ অবশ্যই সমস্যা আছে। তোমাকে দেখে মনে হয় তুমি আমার সমবয়সী হবে। আমি তোমাকে তুমি তুমি করে বলছি, তাহলে তুমি কেন আমাকে আপনি আপনি করে বলবে? আপনি আপনি করে কথা বলাটা একদমই আমার ভালো লাগছে না। তুমি আমাকে তুমি করে বলবে। আরে ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। আমি আজ পর্যন্ত আমার কোনো মেয়ে বান্ধবীকেও তুমি করে বলি না। আর সেখানে আপনি কিনা অপরিচিত একটা মেয়ে, তাকে আমি তুমি করে বলবো? কখনোই না। তোমাকে বলতে হবে। আমি যদি তোমার সমবয়সী একটা মেয়ে হয়ে তোমাকে তুমি করে বলতে পারি, তাহলে তুমি একটা ছেলে হয়ে কেন আমাকে তুমি করে বলতে পারবে না? এটার কোনো উত্তর কি তোমার কাছে আছে? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা দুজন দুই রকম কালচারে বড় হয়েছি। তুমি আমেরিকান কালচারে আর আমি বাংলাদেশি কালচারে। দুই দেশের কালচারের মধ্যে অনেক তফাৎ আছে, যেগুলো হয়তো তোমার চোখে পড়ে না, কিন্তু আমার চোখে পড়ে। আমি অত কিছু জানি না আর জানতেও চাই না। তুমি আমাকে তুমি করে বলবে কি বলবে না সেটা বলো। আচ্ছা ম্যাডাম দেখুন, আমি আপনার আপন কেউ নাই বা সেরকম পরিচিত কেউ নই যে আপনাকে আমার তুমি করে বলতে হবে। তাহলে আপনি এভাবে আমাকে কেন জোর করছেন আপনাকে তুমি করে বলতে? কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আমার মনে হয় তুমি আর 5টা ছেলের মতো নও। তুমি কত সহজে সেদিন আমাকে চট্টগ্রাম পৌঁছে দিলে। অন্য কোনো ছেলে হলে আমার কাছ থেকে এইটুকু কাজের জন্য অনেকটা পারিশ্রমিক চাইতো, কিন্তু তুমি সেটা চাওনি। দেখুন ম্যাডাম, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আপনার কাছ থেকে আমাকে পারিশ্রমিক নিতে হবে। আমার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে, তাই এইটুকু কাজের জন্য আপনার কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। বাদ দাও সেসব কথা। আমি তোমার কাছে যে কথা জানতে চেয়েছি সে কথার উত্তর দাও। তুমি আমাকে তুমি করে বলবে কিনা সেটাই বলো। আমি বুঝতে পারছি না, ছোট্ট একটা কথার জন্য আপনি এভাবে পেরাপিরি কেন করছেন? কেন এরকম জোর জবরদস্তি করছেন? আমি সোজা কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমাকে নিজের বন্ধু হিসাবে একসেপ্ট করতে পারবে? বন্ধু হতে চান সেটা তো বেশ ভালো কথা, তবে অনলি ফ্রেন্ডের বেশি কিছু নয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমার শুধু বন্ধু হয়েই থেকো। কারণ তোমাকে কেন জানি না প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে আর মনে হয়েছে তুমি খুবই ভালো একটা ছেলে। তাই তোমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চাই। তবে অনলি ফ্রেন্ড এর বেশি কিন্তু কিছু নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আর বন্ধুকে তুমি করে বলা যেতেই পারে। তাহলে আজ থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। এবার তো তুমি খুশি?
হ্যাঁ অবশ্যই খুশি, আর অনেক খুশি। তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সহজেই আমার বন্ধুত্বের প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য। তোমার কি ভার্সিটি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, এই তো ছুটি হয়ে গেছে, এখনই ভার্সিটি থেকে বের হব। কেন বলুন তো? আসলে আজ বিকেলে একবার আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তুমি কেন আমার সঙ্গে দেখা করবে? এই তো গতকালকে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, আর এখনই তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো। বিষয়টা ঠিক আমার ভালো লাগছে না। একটু খুলে বলো তো কি সমস্যা তোমার? আরে বাবা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তুমি না আমার বন্ধু। বন্ধুর সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, এখন তুমি আমার সঙ্গে দেখা করবে কিনা সেটাই বলো। গতকালকের রাত করে বাড়িতে ফিরেই আমাকে কথা শুনতে হয়েছে। এখন যদি আজ আবার আমি দেরি করে বাড়িতে ফিরি, তাহলে তো আমার অবস্থা কাহিল হয়ে যাবে। ওকে, প্রবলেম নাই। তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমি তোমার বাড়িতেই চলে আসবো। তারপর দেখি কে কি করে আর কে কি বলে। আমি কারোর পরোয়া করি না। আরে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি নিজেই তোমার সঙ্গে দেখা করছি। কিন্তু তোমাকে আমার বাসায় আসতে হবে না। নতুন করে কোনো ঝামেলায় পড়তে চাই না আমি। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি যখন তোমাকে বলেছি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার সঙ্গে আমি দেখা করব, এবং সেটা তোমার বাড়িতে। তুমি এক্ষুনি আমাকে তোমার বাড়ির ঠিকানা দেবে। নীল তখন নেহাকে কোনোভাবেই তার বাড়ির ঠিকানা দিতে চাইছিল না, কিন্তু নেহার জোরাজুরিতে সে তার বাড়ির ঠিকানা দিতে বাধ্য হলো। নীল ভার্সিটি শেষ হলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন সন্ধ্যা হবে হবে এমন সময় কলিং বেলের আওয়াজ শোনা গেল। নীল সেটা রুম থেকে শুনছিল, কিন্তু সে রুমে শুয়েছিল। সে ভাবতে পারছিল না এই অসময়ে কে এসেছে। তখনই তার ছোট বোন রিমি গিয়ে দরজা খুলে দেয়। রিমিকে দেখতে পেয়ে নেহা বলে, এটা নীলদের বাড়ি তো? মানে আমি কি ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক জায়গাতে এসেছো। আমি জানতাম ভাইয়া তলে তলে এরকম কিছু কাজই করেছে, যার কারণেই আমরা তাকে বিয়ের প্রেশার দেওয়ার পরেও সে বিয়ে করতে রাজি হচ্ছে না। এবার বলো তুমি, তোমার সঙ্গে কয়দিনের সম্পর্ক? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি ভুল ভাবছো। নীলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে আমার বন্ধু, এবং শুধুমাত্রই বন্ধু। এছাড়া আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। নীল বাড়িতে আছে তো? আরে ভাবি, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি খুব ভালো করেই জানতাম ভাইয়া এমন কিছু একটা করেছে, কিন্তু আমি কোনো প্রমাণ পাচ্ছিলাম না, বিধায় তাকে কিছু বলতে পারছিলাম না। আর আজ যখন তুমি চলে এসেছো, চিন্তা করো না, তোমাকে এই বাড়ি থেকে যেতে দিচ্ছি না। আসলে আমরাও তো একটা ভাবির দরকার ছিল, তাই তোমাকে রেখে দেব। আর আমি বুঝতে পারছি না তুমি এইসব কথা কেন বলছো। তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? আমি তো তোমাকে বললাম নীলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি কেন আমার কথা শুনতে চাইছো না? আর কেনই বা আমার কথা বিশ্বাস করতে চাইছো না? তোমাকে তো বললাম আমরা দুজন শুধুমাত্রই বন্ধু। এভাবে কথা কাটাকাটি হচ্ছিল নেহা আর রিমির মধ্যে। তখনই সেখানে নীলের আম্মু এসে হাজির হয় আর রিমিকে বলে, কি ব্যাপার রিমি, কি হয়েছে? তুই এভাবে কার সঙ্গে তর্কাতর্কি করছিস? আমাদের বাড়িতে তো কোনো মেয়ে মানুষ কখনোই আসে না, আজ হঠাৎ মেয়ে মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। এখন থেকে আসবে, আর আজ থেকেই আসা শুরু করেছে। তোমার পুত্রবধূ এসেছে। আমি তোমার পুত্রবধূর সঙ্গে কথা বলছিলাম। এই তুই কি সব আবোল তাবোল বলছিস? আমি তো তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আর এই মেয়ে কে তুমি? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আন্টি, আমি নেহা, নীলের বন্ধু। নীলের সঙ্গে দেখা করতে এসেছি। দেখুন না, আপনার মেয়ে কি সব আবোল তাবোল কথা বলছে। আমরা শুধুমাত্র বন্ধু, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমারও সেটা বিশ্বাস হচ্ছে না, কারণ তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমার ছেলের বন্ধু হবে এটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি জানি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু তুমি সেটা আমাকে বলতে লজ্জা পাচ্ছ। দেখো, আমি অন্য 5টা মায়ের মতো নই, আমার সঙ্গে তুমি সব শেয়ার করতে পারো। তাদের কথোপকথন শুনতে শুনতে নীল নিজের রুম থেকে ড্রয়িং রুমে এসে হাজির হলো আর ড্রয়িং রুমে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলল, দেখো,
তোমরা যা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল নেহা। আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। নেহার সঙ্গে গতকালকেই আমার পরিচয় হয়েছে, আর আজকে তার সঙ্গে আমার বন্ধুত্ব। তাই সে আমার সঙ্গে আমার বাসায় দেখা করতে এসেছে, এর বেশি কিছুই নয়। ভাইয়া, তুই আমাকে বোকা ভাবতে পারিস, কিন্তু আমি অতটাও বোকা নই। আমি সব কিছু বুঝতে পারি। ওর সঙ্গে তোর ভালোবাসার সম্পর্ক রয়েছে। কেন শুধু শুধু তুই আমাদেরকে মিথ্যে বলছিস? কেন শুধু শুধু আমাদেরকে এত সুন্দর ভাবির থেকে বঞ্চিত করছিস? দেখ রিমি, একদম মেজাজ খারাপ করিস না। তোকে বলেছি নেহার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমরা দুজন শুধুমাত্র বন্ধু, এছাড়া কিছুই নয়। তাহলে তুই কেন বারবার একটা কথা বলেই যাচ্ছিস? তুই কি সোজা কথা শুনতে পাস না নাকি? আরে নীল, তুমি এইভাবে মেজাজ দেখাচ্ছ কেন? ছোট মানুষ বুঝতে পারেনি তাই বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বললেই তো হয়। কে বুঝবে? এই মেয়েটা কোনোদিন বোঝার চেষ্টা করবে না, শুধু শুধু উল্টাপাল্টা কথা বলে যাবে আর তোমাকে সবার সামনে ছোট করবে। কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। যাই হোক, তুমি ভিতরে এসে বসো। আর এটা হচ্ছে আমার আম্মু। আম্মু, এটা নেহা, আর ওর সঙ্গে গতকালকে আমার পরিচয় হয়েছে, আর আজকে আমাদের বন্ধুত্ব। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো মামুনি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? আর তোমার আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছে। তা তোমাদের বাসা কোথায়? তোমার আব্বু আম্মু কাউকে সঙ্গে নিয়ে আসতে পারতে, ভালো লাগতো আমাদের। আসলে আন্টি, আমার আব্বু আম্মু বাংলাদেশে থাকে না, আমরা সপরিবারে আমেরিকাতে থাকি। সেখানেই আমার বাবার ব্যবসা আর চাকরি, আমি সেখানেই পড়াশোনা করি। কিন্তু আমার বাবার ব্যবসার কিছু কাজ বাংলাদেশে পড়ে গেছে, যার কারণে আমাকে এখানে আসতে হয়েছে। আব্বু একটু ব্যস্ত আছে তাই, তবে আমি সপ্তাহখানেকের মধ্যে আমেরিকায় চলে যাব। আর এই সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশের যতগুলো কাজ রয়েছে সেগুলো আমি শেষ করে নেব। তো আমার ছেলেটাকে কিভাবে পটালে, সে তো বললে না। আন্টি, আমি সত্যি বলছি, আপনার ছেলের সঙ্গে আমার প্রেম বা ওরকম কোনো সম্পর্ক নেই। আপনার ছেলে গতকাল আমি যখন অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছিলাম, তখন রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে যায়। আর আপনার ছেলে তখন আমাকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেয়, আর সেখান থেকে আমার সঙ্গে পরিচয়, এর বেশি কিছুই না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। সমস্যা নেই, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো। আন্টি, এত ব্যস্ত হবার কিছুই নেই। আপনি যদি আমাকে খুব বেশি কিছু খাওয়াতে চান তাহলে 1 কাপ কফি বানিয়ে খাওয়াতে পারেন। আসলে আমি একটু আগে দুপুরের খাবার খেয়েছি, দুপুরবেলা অফিসের কাজ করতে করতে খাবার খাওয়াটা হয়ে ওঠেনি তাই। নীলের আম্মু তখন কিচেনে চলে গেল। অপর দিকে নীল, রিমি আর নেহা তিনজনই ড্রয়িং রুমে বসে গল্প করছে। ওইদিকে রিমি তো একটু পরপর খোঁচা দিয়েই যাচ্ছে। ভাইয়া, সত্যি বলছি, তোদের দুজনকে কিন্তু দারুণ মানাবে। প্লিজ বিয়েটা করে নে। দেখ, একদম বাদরামি করবি না বলে দিলাম। তোর সব ফাইজলামো মার্কার কথাবার্তা কিন্তু সত্যি ভালো লাগে না। তুই সবসময় কেন এভাবে কথা বলিস? কেন একটা মেয়েকে এভাবে ছোট করছিস বল? আমি আবার কি করলাম? আমি তো তোকে এটাই বললাম যে তোদের দুজনকে একসঙ্গে দারুণ মানাবে, কারণ তোর বন্ধু কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি যে আমার বন্ধু দেখতে যথেষ্ট সুন্দরী, কিন্তু তার মানে এই নয় যে তার সঙ্গে আমাকে রিলেশনে যেতে হবে বা বিয়ে করতে হবে। রিলেশনে গেলে বা বিয়ে করলে তো সমস্যাটা কোথায়? সুন্দর বন্ধু, দেখতে যথেষ্ট সুন্দরী, শিক্ষিত এবং ম্যাচিওর একটা মেয়ে। সত্যি বলছি, এখন কিন্তু তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস। মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। সে আবার বাড়াবাড়ি কোথায় করলো? সে তো যা বলছে সত্যিই বলছে, আমিও কিন্তু তার সঙ্গে একমত। তুমি রাজি থাকলে আমি তোমায় বিয়ে করতে পারি। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় তুমি আমেরিকার মতো উন্নত একটা দেশে বড় হয়েছো, আর আমি কোথায় বাংলাদেশে বড় হয়েছি? তোমার সঙ্গে কখনোই আমার মিলবে না, না তো মানসিকতা, না তো অন্য কিছু। তো এসব আজে বাজে কথা বলা দুজনেই বন্ধ করো। আজে বাজে কথা আবার আমি কোথায় আর কখন বললাম? আমি যা বলছি সত্যি কথাই বলছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কারণ আমি ছোটবেলা থেকে দেশের বাইরে বড় হলেও সব সময় আমার মন পড়ে থাকতো বাংলাদেশে।
আমি ছোটবেলা থেকেই চাইতাম আমি বাংলাদেশি একটা ছেলেকে বিয়ে করব এবং বাংলাদেশ থেকে যাব। ওখানকার জীবন যাপন আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক কথাই বলেছ। তুমি কোনো টেনশন করো না, আমি আজকে আব্বু আম্মুর সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। ওরা যদি রাজি থাকে তাহলে ওদের দিয়ে তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলাবো। রিমি, তুই এখান থেকে যাবি? এখন কিন্তু আমার খুব বেশি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, বলে দিলাম। এসব ফালতু কথা শোনার জন্য তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তুমি শুধু শুধু ওকে কেন মেজাজ দেখাচ্ছ? ও কি এমন ভুল কথা বলেছে? যা বলেছে তো ঠিকই বলেছে। আমার কিন্তু তোমাকে বেশ পছন্দ হয়েছে ছেলে হিসাবে, হোক বা অন্য কোনো কিছুতেই হোক, সব কিছুই তোমার ভালো লেগেছে। তুমি চাইলে সত্যিই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মনে হয় এবার তোমাকে আমার বাসা থেকে বিদায় নেওয়া উচিত, কারণ আমার বোনের সঙ্গে সঙ্গে তোমার মাথাও খারাপ হয়ে যাচ্ছে। তাই আমি চাই না আমার বোনের সঙ্গে সঙ্গে তুমিও এখান থেকে পাগলে পরিণত হও। তুমি আমাকে সর্বশেষ পাগলের উপাধি দিলে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। যাই হোক, তবে আমি তোমাকে শেষবারের মতো একটা কথা বলছি। তোমাকে আমার সত্যিই ভালো লেগেছে। তুমি রাজি থাকলে আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আর আমার ফ্যামিলি নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার ফ্যামিলি বরাবরই আমাকে স্বাধীনতা দিয়ে এসেছে। আমার ফ্যামিলি কখনোই আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। আর যদি এখন তাদের আমি বলি যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তাহলে কখনোই তারা দ্বিমত পোষণ করবে না। আমি নিজের লাইফের সিদ্ধান্ত নিজে নেওয়াতে তারা আরো বেশি খুশি হবে। এভাবেই কথা চলছিল তাদের তিনজনের মধ্যে। তখনই নীলের আম্মু সেখানে এসে হাজির হয় আর তাদের কথোপকথন শুনে বলে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা তিনজনে কি নিয়ে এমন কথা কাটাকাটি করছো? আমি কি একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আসলে নেহা আপু ভাইয়াকে পছন্দ করে, কিন্তু ভাইয়া নয়। তাই নেহা আপু বলছিল ভাইয়া যদি রাজি থাকে তাহলে নেহা আপু ভাইয়াকে বিয়ে করতে পারে। এটা আমি কি শুনছি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তোমার মতো একটা মেয়ে বিয়ে করবে, তাও আবার আমার ছেলেকে? সত্যি নাকি মিথ্যে বলছো? আন্টি, আমি মিথ্যা কথা কেন বলবো? আমি সত্যিই বলছি। আপনার ছেলের সঙ্গে পরিচয়টা আমার অল্প সময়ের মধ্যে হলেও আপনার ছেলেকে আমি ঠিকভাবেই চিনতে পেরেছি। আমার মানুষ চিনতে এত বেশি সময় নিতে হয় না। আমি মানুষের চোখের ভাষা দেখেই বলে দিতে পারি তার মনের ভেতরে কি চলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার ছেলে রাজি থাকলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। কিন্তু মামুনি, তুমি দেশের বাইরে থেকে বড় হয়েছো। আমেরিকার মতো একটা উন্নত দেশে তোমার বসবাস। তোমার বাবা মা কি আমার ছেলের মতো একটা ছেলের কাছে তোমাকে তুলে দেবে? আন্টি, সেই সব দিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলুন। আমি সত্যি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। সে যদি রাজি থাকে তাহলে আমি নিজেই আমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো এবং আমি 100% শিওর তারা রাজি হবে। নেহা, আমি সত্যি বলছি, এই বাড়িতে এসে তোমার মাথাটা সত্যি নষ্ট হয়ে গেছে। কারণ এই বাড়িতে তো আমার বোনের মতো একটা ভাইরাস রয়েছে, যেখানে আসলে কোনো মানুষ আর সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না। তাই তুমি এখান থেকে যাও আর বিশ্রাম নাও। নিজের মাথাটা ঠিক করো, তাহলে সব চিন্তাধারা বদলে যাবে। চুপ কর তুই। সবার মাথা ঠিকই আছে, তোর মাথা নষ্ট হয়ে গেছে। নেহার মতো সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মেয়ে তোকে বিয়ে করতে চাইছে, যেখানে তুই কিনা খুশিতে গদগদ হওয়ার কথা, আর সেখানে তুই ওকে অ্যাভয়েড করছিস। হ্যাঁ করছি, কারণ যেটা কোনোদিনও হওয়ার নয় সেটা চিন্তা করা ঠিক নয়। নেহা আমেরিকার মতো একটা উন্নত দেশে বড় হয়েছে, সেখান থেকে সে বাংলাদেশে এসে সংসার করবে, এটা আমি কোনোদিনই বিশ্বাস করি না, আর বিশ্বাস করতে পারবো না। তাই আমি বলছি, তোমরা এসব পাগলামি বন্ধ করো। আর নেহা নেশায় আছে, তাকে তেঁতুল জল খেতে দাও, তাহলেই ঠিক হয়ে যাবে। এরপর কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। এদিকে নেহা নীলের আম্মুকে বলছে, আন্টি, আমি সত্যি আপনার ছেলেকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাই তো আপনার ছেলের সঙ্গে একদিনের বন্ধুত্বের পরিচয়, তার বাসা পর্যন্ত চলে এসেছি। আসলে আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি। আপনার ছেলে কেমন সেটা আমি জানি না, আর জানার খুব প্রয়োজন বলেও মনে করছি না। কারণ আমার মন বলছে সে খুবই ভালো একটা ছেলে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে বিয়ে করতে চাই। হ্যাঁ মামুনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি খুব ভালো করে জানি
জীবনে ভালোবাসা কখনো অনুমতি নিয়ে আসে না, কিংবা কোনো সময় সাপেক্ষ আসে না। ভালোবাসা যখন তখন হয়ে যায়। তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি নিশ্চিন্তে বাসায় যেতে পারো, আমি দেখছি। বিষয়টা আমি 2 দিনের মধ্যেই তোমাকে রেজাল্ট জানাবো। ওই কথা শুনে নীলার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নেহা বাহিরে চলে গেল আর অপেক্ষা করতে থাকলো কখন নীলার আম্মু তাকে ফোন করে জানাবে। এদিকে নেহা চলে যাওয়ার পর নীলার আম্মু নিজের কাজকর্ম শেষ করে রাতে রান্না বান্না করে তারপর নীলের রুমে গেল। কি রে, কি ব্যাপার? কি সমস্যা তোর? তুই সেই কখন থেকে দরজা বন্ধ করে আছিস কেন? আমি যদি তোমাদেরকে কোনো কথা শোনাতে না পারি তাহলে আমি কি করব বলো? আমি তো তোমাদের কত করে বলছি তোমরা আমার কথা শোনো আর আমার কথা বোঝার চেষ্টা করো, কিন্তু তোমরা তো ঠিক করে নিয়েছো আমার কোনো কথাই শুনবে না। বোঝা তো অনেক দূরের কথা। দেখ, আমার কখনো এমন কিছু চাইবো না যেটা তোর ক্ষতি হবে। আমরা সব সময় তোর ভালোই চাই, আর তোর ভালোর জন্যই বলছি। নেহা মেয়েটা যথেষ্ট ভালো, আর সে তোকে বিয়ে করতে চায়। তাহলে ওকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? তুমি কি কোনো কিছু বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কেন নেহাকে বিয়ে করতে যাব? নেহা আমেরিকার মতো অন্যতম একটা দেশে বড় হওয়া একটা মেয়ে, সে কি বাংলাদেশে থাকতে পারবে? কখনোই না। আর একটা কথা মনে রেখো, আমি কোনো মেয়ের জন্য কোনো দিনও নিজের পরিবার ছেড়ে যাব না। নেহাকে আমি দেখেছি। আমার মনে হয় না নেহা কোনো দিনও তোকে এমন কোনো কথা বলবে যেটা তোকে কষ্ট দিবে, কিংবা আমাদের ছেড়ে দেওয়ার কথা বলবে। নেহা আমেরিকার কালচার এ বড় হলেও তার মন প্রাণের সব কিছুই বাংলাদেশে পড়ে আছে। আর একটা কথা তুই ভুলে যাস না, নেহা কিন্তু জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমি দেখেছি বাংলাদেশের প্রতি তার অন্যরকম একটা টান অনুভূত হয়। আমি তোমার এত ঘোরানো পেঁচানো কথা বুঝতে পারছি না। কি বলবে তুমি আমাকে সরাসরি বলো। হ্যাঁ, আমি তো সেই কখন থেকেই তোকে সোজা কথা বলার চেষ্টা করছি। আমি তো তোকে বলছি তুই নেহাকে বিয়ে কর। এটা তোর জন্য আর আমাদের পরিবারের সবার জন্য খুব ভালো হবে। তাই আমি তোকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আব্বু বাসায় আসলে তুমি আব্বুর সঙ্গে কথা বলো, আর আব্বু যদি রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। তবে বিয়েটা আমি এখন করতে পারবো না। আমি অনার্স কমপ্লিট করব, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা নেহার আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো এবং বিয়ের দিন তারিখ সব ঠিক করে রাখবো, এবং সেই সাথে আমরা এখন এঙ্গেজমেন্ট করে রাখবো। এঙ্গেজমেন্ট করে রাখতে হবে কেন? নেহা তো কারোর সঙ্গে প্রেম বা রিলেশন করছে না যে সে আমাকে রেখে পালিয়ে যাবে। যখন বিয়ে হবে তখন সব একসঙ্গেই হবে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট করেই রাখতে হবে, কারণ মানুষের মন আর আকাশের রং কখন কিভাবে পাল্টে যায় এটা কেউ বলতে পারে না। তাই আমি মনে করি বিয়েটা করিয়ে রাখাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। নীল তখন সেখানে আর কোনো কথা বলল না। নীলের মা নীলের রুম থেকে বের হয়ে গেল। সেদিন রাতের বেলা নীলের আব্বু যখন বাড়িতে আসলো তখন নীলের আম্মু তার আব্বুকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনে নীলের আব্বুও রাজি হয়ে গেল। দেখাবো হচ্ছে ঘরে থাকার মানুষটাকে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ তার সঙ্গে সারাটা সময় তোমরা কাটাবে। আমি তো সারাদিন অফিস আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবো, আমার তো সেরকম সময় হয়ে উঠবে না। কিন্তু তারপরও তোমার সঙ্গে আলোচনা করবার দরকার আছে, কারণ তুমি এই বাড়ির কথা সব কিছুতেই তোমার অনুমতি নেয়ার খুবই প্রয়োজন। তাই তোমাকে বললাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি নেহার সঙ্গে যোগাযোগ করে তার আব্বুর আম্মুর সঙ্গে কথা বলার চেষ্টা করো। আমি এই কয়েকদিন অফিসিয়ালি কাজে খুবই ব্যস্ত থাকবো, আবার কথা বলার খুব একটা সময় হয়ে উঠবে না। অতঃপর পরের দিন সকালবেলা নীলের আম্মু নীলের কাছ থেকে নেহার ফোন নাম্বার নিল এবং ফোনে তার সঙ্গে কথা বলল। না, তুমি কি একবারও তোমার আব্বু আম্মাকে বাংলাদেশে আসতে বলতে পারবে? তাহলে সামনাসামনি বসে তাদের সঙ্গে কথা বলতাম।
তাদেরও তো মতামতের দরকার আছে। তাছাড়া তোমাকে আমরা সামনাসামনি দেখেছি, তাই তোমাকে পছন্দ হয়েছে। তোমার বাবা মা ও বাংলাদেশে এসে নীলকে সামনাসামনি দেখুক, তারপর না হয় সিদ্ধান্ত নেই। আমি আমার আব্বুর সঙ্গে কথা বলেছি আর নীলের ছবি আমার আব্বুকে দেখিয়েছি। আমার আব্বু নীলকে পছন্দ করেছে। তাছাড়া আমার আম্মুও নীলকে পছন্দ করবে, এ ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আপনি যদি আমার আব্বু আম্মুর সঙ্গে সরাসরি কথা বলতে চান, সেটা আলাদা কথা। তাহলে আমি আব্বুকে ফোন করে বলবো আম্মুকে নিয়ে এই সপ্তাহেই বাংলাদেশে আসতে। হ্যাঁ, তুমি সেটাই করো। আমরা সামনাসামনি বসে কথা বলে তারপর সিদ্ধান্ত নিতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যেরকম বলবেন সেরকমই হবে। আমি আজ বিকেলেই আব্বুকে ফোন করব। এখনই করতাম, কিন্তু এখন আব্বু অফিসে আছে, কাজে ব্যস্ত হয়তো, তাই এখন কথা বলা যাবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি রাতে তোমার আব্বুর সঙ্গে কথা বলবে, আগামীকাল সকালে আমাকে জানাবে, তারপর বাংলাদেশে আসবে, হ্যাঁ কি না? অতঃপর কথা বলা শেষ করে নেহা ফোনটা কেটে দিল। অতঃপর নিজের কাজকর্ম শেষ করে সেদিন রাতের বেলা নেহা তার আব্বুকে ফোন দিল এবং সবকিছু খুলে বলল। সব শুনে তার বাবা তাকে বলল, ঠিক আছে মামুনি, সবটাই বুঝতে পারলাম। লাইফটা যেহেতু তোমার, তাই আমি মনে করি তোমার সিদ্ধান্ত নেওয়াটাই সবচাইতে বেশি জরুরি। হ্যাঁ আব্বু, ছেলেটাকে আমি খুব ভালোভাবেই দেখেছি এবং সবকিছু জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। এখন ওর মা তোমাদের সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে মামুনি, কোনো সমস্যা নেই। আমি তোমার আম্মুর সাথে কথা বলে দেখি। তোমার আম্মুর সঙ্গে কথা বলে তারপর দেখি আমরা 2-3 দিনের ভিতরে বাংলাদেশে আসার চেষ্টা করছি। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার পছন্দের ওপর যথেষ্ট ভরসা রাখি। হ্যাঁ আব্বু, আমি তো সেটা খুব ভালো করেই জানি। তুমি এবং আম্মু দুজনেই আমাকে খুবই ভরসা করো। তাই তো আমি ওনাকে বলে দিয়েছি তোমরা কোনো আপত্তি করবে না, আর আমার সিদ্ধান্তকে তোমাদের সিদ্ধান্ত বলে তোমরা মেনে নেবে। অতঃপর নেহা তার আব্বুর সঙ্গে কথা বলা শেষ করে রাতের খাবার খেয়ে নেয় আর সেদিন রাতে এসে নীলের আম্মুকে ফোন করে খবরটা জানিয়ে দেয়। আন্টি, আমি আব্বুকে বলেছিলাম, আব্বু বলেছে তাদের কোনো আপত্তি নেই। তারা 2-3 দিনের ভেতরেই বাংলাদেশে আসবে আপনার সঙ্গে দেখা করতে। এখন আপনি শুধু নীলকে রাজি করান, সে রাজি হলে আর কোনো প্রবলেম থাকবে না। তুমি কোনো চিন্তা করো না, নীলকে রাজি হতেই হবে, কারণ সে আমার ছেলে আর তোমাকে আমার পছন্দ হয়েছে। সে আর যাই হোক, আমার পছন্দের কেউ কখনোই অমূল্যায়ন করতে পারবে না। তাছাড়া তুমি এমন একটা মেয়ে যাকে যে কেউ পছন্দ করবে, তাহলে নীল কেন তোমাকে অপছন্দ করবে আর কেনই বা তোমাকে এভাবে অ্যাভয়েড করবে? আন্টি, আসলে ব্যাপারটা সেরকম নয়। এখন যুগ পাল্টেছে। এখন আর আগের যুগের মতো বাবা মার পছন্দ করা মানুষকে কেউ বিয়ে করতে চায় না। সবাই নিজের পছন্দকেই প্রায়োরিটি দিয়ে থাকে। সেটা ঠিক আছে, যেটা আমি মানছি, তারপরেও আমি তাকে রাজি করিয়ে ছাড়বো। কারণ তোমার মতো একটা মেয়েকে অ্যাভয়েড করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। অপছন্দ হওয়ার মতো হলে তাহলে সে অপছন্দ করতে পারতো বা সরাসরি আমাদের মুখের উপর না বলে দিতে পারতো, কিন্তু তোমার মতো একটা মেয়েকে রিজেক্ট করার কোনো অপশন তার কাছে কি আদৌ আছে? অতঃপর কথা বলা শেষ হলে দুজনেই ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নীল যখন ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার আম্মু তার রুমে আসে আর বলে, নেহা তার আব্বু আম্মুর সঙ্গে কথা বলছে। তার আব্বু আম্মু 2-3 দিনের ভেতরেই বাংলাদেশে আসবে আমাদের সঙ্গে দেখা করে কথা বলতে। এখনো সময় আছে, তুমি নিজেকে প্রস্তুত করো নেহাকে বিয়ে করবার জন্য। বুঝতে পারছি না তোমরা কেন সে একটা কথা নিয়েই পড়ে আছো। আমি তো বললাম আমি নেহাকে বিয়ে করব না। আমি নেহাকে বিয়ে করে বন্ধুর সবাই বন্দি করতে চাই না, কারণ নেহা উড়ন্ত পাখির ন্যায় বড় হয়েছে। আমেরিকার কালচার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, আর সেই মেয়েটা আমার সঙ্গে সংসার করবে, এটা আমি কখনোই মেনে নিতে পারছি না। তোমার সমস্যাটা এখানেই নাকি অন্য কোথাও? তুমি যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করো তাহলে সেটা আমাদেরকে বলো। আমরা মেয়েটাকে কথা দিয়েছি, আমরা মেয়েটাকে আমাদের বাড়ির বউ বানাবো। আর এখন তোমার এসব কথা কেন আমাদের শুনতে হচ্ছে? তুমি যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করো তাহলে সেটা এক্ষুনি তুমি আমাকে বলো, তা না হলে কিন্তু তোমার সঙ্গে এমন কিছু হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার পৃথিবীতে
কোনো মেয়েকে কখনোই পছন্দ হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তোমরা কেন সেটা বুঝতে পারছো না? কেন শুধু শুধু তোমরা আমাকে ডিস্টার্ব করছো? আমি প্রেম ভালোবাসা ও সব কোনোদিনই বিশ্বাস করিনি। আর তোমাদেরকে তো আমি বললাম আমার কোনো সমস্যা নেই, শুধু আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করতে চাই। ব্যাস এইটুকুই তো, আমার তো আর কোনো প্রবলেম নেই। এইটুকু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো, নেহা কোনো বাচ্চা মেয়ে নয় যে তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে। তাছাড়া সে নিজেও একজন স্টুডেন্ট, সে এখনো পড়াশোনা করছে, সেও পড়াশোনা শেষ করবে। তাছাড়া তার বাবা বিশাল বিজনেস, সেটার দেখাশোনা সে এখন থেকেই করছে। তাহলে তাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে আর কতবার বলবো আমার কোনো সমস্যা নেই। সমস্যা শুধু নেহাকে নিয়ে। নেহা এখন আবেগের বশে কথাগুলো বলছে। সে যখন সময় হবে তখন কিন্তু সেই সব কিছুই করতে পারবে না। তখন তুমি নিজেই বলবে নিজের কপালে নিজেই কুড়াল মেরেছো। কারণ এখনকার যুগের শাশুড়িরা সবসময় ঘরোয়া বৌমা চায়। ও আচ্ছা, তাহলে এতক্ষণে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তুই সংসার নিয়ে চিন্তা করছিস, আমি কিন্তু সেই সব চিন্তা একটুও করছি না। এখনকার যুগের মেয়েরা একটু স্বাধীনচেতা হয়, সেটা আমি খুব ভালো করেই জানি। সে সব কিছু তোর কষ্ট করে আমাকে শেখাতে হবে না। আমি খুব ভালো করেই জানি এখনকার মেয়েরা সংসার কর্মে নিপুণা হয়ে ওঠে না। হ্যাঁ, একদমই। তাই যখন তুমি চাইবে বৌমা তোমার সংসার সামলাক, কিন্তু বৌমা সেটা করতে পারবে না, তখন যে অশান্তিগুলো হবে সেগুলো আমি মেনে নিতে পারবো না। তাই আমি নেহাকে বিয়ে করব না। তাদের দুজনের মধ্যে এই কথাগুলো হচ্ছিল। তখনই রিমি এসে সেখানে উপস্থিত হয় আর তাদের কথা শুনে বলে, শোন ভাইয়া, কোনো কাজ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। আমি তোর বোন, আমি কি এই বাড়ির কোনোদিনও নিজের প্লেট দিয়ে ভাত খেয়েছি? নিজের পরনের জামা কাপড়গুলো ধুয়েছি? তাই বলে কি আমি সংসার করব না? সংসার ছেড়ে পালিয়ে আসবো এমনটাই তুই চিন্তা করিস? না, তা কেন হবে? তুই একটা বাংলাদেশি মেয়ে, আর বাংলাদেশি মেয়েরা যথেষ্ট ম্যাচিউরড হয়। তারা যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। কিন্তু নেহাকে দেখে আমার সেটা মনে হয় না। হ্যাঁ, তোর সেটা মনে হয়, কিন্তু তুই বিয়েটা করতে চাইছিস না, কারণ তুই চাস না আমাদের সংসারে নতুন একজন মানুষ আসুক, আমরা একটু আনন্দ উল্লাস করি, ভালোভাবে বেঁচে থাকি। তাই তুই এরকম বলছিস আর এরকম করছিস। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তোরা আমার পেছনে এমনভাবে লেগেছিস যাতে আমি রাজি না হয়ে আর কোনো উপায় না পাই। ঠিক আছে, তোরা যখন এতই উঠে পড়ে লেগেছিস, তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর। আমি এদেরকে আর কোনো কিছুই বলবো না। তবে একটা কথা মনে রাখিস, যদি কখনো এইসব বিষয় নিয়ে কোনো ঝামেলা হয় তখন কিন্তু আমার কাছে তোরা কোনো সলিউশন পাবি না। নীলের এই কথা শুনে নীলের আম্মু অনেক খুশি হয় আর খুশিতে গদগদ হয়ে তিনি নীলকে বলেন, ঠিক আছে বাবা, তুই শুধু বিয়েতে রাজি হয়ে যা, তারপর বাকিটা আমরা সকলে সামলে নেব। তখন আর তোকে কিছুই বলবো না। ঠিক আছে, আমি রাজি। তোমরা সব কিছুর ব্যবস্থা করো, আব্বু আম্মুর সঙ্গে কথা বলো। এই বলে নীল নাস্তা করে ভার্সিটিতে বের হয়ে গেল। অপরদিকে নিহার আব্বু আম্মু দুদিন পর বাংলাদেশে আসলো। আজ তারা নীলদের বাড়িতে এসেছে। নীলের আম্মু তাদের জন্য অনেক রকম বাঙালি খাবার রান্না করেছে। নিহার আব্বু খাবার টেবিলে বসেই বলল, আহ, কি সুগন্ধ! কতদিন এরকম বাঙালিয়ানা খাবার খাওয়া হয় না। আজ মনে হয় অনেক বছর পর তৃপ্তি করে কিছু খেতে পারবো। তুমি এমন করে বলছো যেন আমি তোমাকে কোনো কিছুই রান্না করে খাওয়াই না, আর আমার খাবার এখনো টেস্ট নাই। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আসলে তোমাদের মহিলাদের এই একটাই সমস্যা, একজনের সামনে অন্য আরেকজনের প্রশংসা করা যাবে না। তাহলে খেলনা হাতে আমি কি তোমাকে একেবারে বলেছি তোমার খাবার যথেষ্ট সুস্বাদু নয়? তোমার খাবারও যথেষ্ট সুস্বাদু, কিন্তু আমরা আমেরিকায় বসে বসে এমন বাঙালিয়ানা খাবার তো কখনোই খেতে পারি না। তাই এই খাবারগুলো আমাদের কাছে অমৃত মনে হয়। হয়েছে হয়েছে, এখন আর আমাকে পাম দিতে হবে না। আমি তো এতক্ষণে সত্যিটা জেনে গেছি, তাহলে আর আমার সামনে মিথ্যা বলে কি লাভ বলো? আরে বাবা, ঠিক আছে, এভাবে ঝগড়া করার কি আছে? আসলে আপনারা দেশের বাইরে থাকেন, সেখানে হয়তো বাঙালিয়ানা
খাবার তেমন একটা চলে না, তাই হয়তো ভাবি বাঙালিয়ানা খাবার খুব একটা রান্না করে না। তাই বলে কি এই জন্য ঝগড়া করতে হবে নাকি? এখন থেকে তো আমরা আত্মীয় হতে চলেছি। এখন থেকে আপনি প্রায়ই বাঙালিয়ানা খাবার খেতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আব্বু, আন্টি একদম ঠিক কথাই বলেছে। আমরাও কিন্তু বাঙালিয়ানা খাবার খেতে খুবই ভালো লাগে। এই দেখো, আমি 1 সপ্তাহের মতো হবে বাংলাদেশে এসেছি। 1 সপ্তাহে মনে হয় আমার 2 কেজি ওয়েট বেড়ে গিয়েছে। কারণ বাঙালিয়ানা খাবারগুলো এতটাই সুস্বাদু যে খেতে বসতে শুধু খেতেই থাকি। সবাই মিলে গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া শেষ হলো। আর এদিকে ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। তখনই নীলের আম্মু বলল, সব কিছুই তো হলো, তবে বিয়েটা কি হচ্ছে নাকি সেটা তো এখনো বুঝতে পারলাম না। আপনারা প্লিজ কিছু বলুন, আমার তো আর সহ্য হচ্ছে না। কবে আমি আমার নেহামাকে আমার বাড়ির বৌমা করে আনবো? হ্যাঁ, আমিও তো এতক্ষণ ধরে সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে আপনার ছেলেকেও আমার খুব পছন্দ লেগেছে। তাছাড়া আমার মেয়ের পছন্দ বলে কথা কখনোই তো খারাপ হতে পারে না। আপনার চাইলে 2 দিনের মধ্যে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আসলে আমাকে তো আমেরিকায় ফিরে যেতে হবে। এখন তো আমার দায়িত্বটা আরও বেড়ে যাবে, কারণ এতদিন আমার মেয়ের ব্যবসা দেখাশোনা করতো, এখন তো আর মেয়ে পারবে না সেটা। সে ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। নেহা আমাদের বাড়ির বউ হলে যখন তার যেখানে যাওয়ার ইচ্ছে করবে তখন সে সেখানেই যেতে পারবে। আমরা তাকে কখনোই কোনো কাজে বাধা দিব না। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আপনার এই কথাটা যেন সারা জীবন চলমান থাকে। কারণ বিয়ের আগে মানুষ অনেক কথাই বলে, কিন্তু যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন আর সেসব কথার কোনো ভ্যালু থাকে না। কিন্তু আমি যেটা বলি সেটাই করি। আমার কাজ আর কথার মধ্যে যদি কখনো কোনো তফাৎ দেখতে পান তাহলে সেটা বলবেন। আমি আপনাদের কথা দিলাম, নেহা বিয়ের আগে যেমন আপনাদের মেয়ে ছিল, বিয়ের পরেও ঠিক তেমনি থাকবে। আমি আমার ফ্যামিলি আর আমার ছেলে তাকে কখনোই কোনো কিছুতে বাধা দিব না। আচ্ছা ঠিক আছে, সেসব না হয় বুঝলাম। এখন আমি যে বললাম 2 দিনের মধ্যেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই, সে ব্যাপারে আপনাদের মতামত কি? কোনো সমস্যা নেই, আমিও অফিস থেকে এই 1 সপ্তাহের ছুটি নিয়েছি। শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তাই আপনারা চাইলে 2 দিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলা যাক। ঠিক আছে, তাহলে তাই হবে। বলতে বলতে তাদের কথাবার্তা আর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। সেদিনকার মতো নেহার আব্বু আম্মু বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। তারা একটা গেস্ট হাউসে উঠেছে। আসলে তারা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছিল তাদের জায়গা জমি যা ছিল সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছিল। তাছাড়া বাংলাদেশে এখন আর তাদের সেরকম কোনো আত্মীয় স্বজন নেই, আর যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ নেই। এই বিষয়টা নীলের পরিবারে জানাজানি হলে নীলের আম্মু তাদের বলে, দেখুন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কি বলবেন? আমরা কিছু মনে করব না। আসলে আমি চাই বিয়েটা আমাদের বাড়িতেই হোক। আর বিয়েটা যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি, তাই আমি চাই আপনারা নেহা মামুনিকে নিয়ে আজকেই আমাদের বাড়িতে চলে আসুন। আর কালকে তো বিয়ের সমস্ত নিয়ম আচার আমাদের বাড়িতেই করা হোক। কিন্তু এটা তো ভালো দেখায় না। বিয়ের আগে মেয়েরা তো শ্বশুরবাড়ি যায় না। সেরকম কোনো নিয়ম নেই। আগে এগুলো মানুষ বলতো, কিন্তু এখন আর মানুষ সেইভাবে বিশ্বাস করে না। এখন যুগ আপডেট হয়েছে, সবাই এখন আধুনিকভাবে চলাফেরা করে। তাই আপনারা আজকেই নেহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি নিহার আব্বুর সঙ্গে কথা বলে তারপর আসছি। তারপর সেদিন বিকালবেলা নেহা তার ফ্যামিলি সহ নীলদের বাড়িতে চলে আসে। আর পরের দিন ওই বাড়িতেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়। আশেপাশের মানুষজন একটু অবাকই ছিল। তারা এই প্রথমবার দেখলো ছেলে মেয়ে এক বাড়িতেই থাকছে আর সে বাড়িতেই তাদের বিয়ে হচ্ছে। কিন্তু তার পরিবারে সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কে কি বললো না বললো সেসব নিয়ে তারা একটু চিন্তা করে না। যাই হোক, চলুন তারপর কি হয় দেখা যাক। নীল আর নেহার বিয়ের কাজ সম্পন্ন হলো। ঘরোয়াভাবে খুব কাছের আত্মীয় স্বজনদেরকে বাড়িতেই আপ্যায়নের ব্যবস্থা করা হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সবাই নিজেদের মতো নিজেদের বাড়িতে চলে গেল। আর এদিকে রিমি তার বন্ধুদের নিয়ে নীলের জন্য বাসর ঘর সাজানোর ব্যবস্থা করছিল।
তখনই নীল সেখানে আসে। কি ব্যাপার রিমি, কি হচ্ছে? এসব তোকে কে বলেছে এসব ফালতু কাজকর্ম করতে? আমাকে কেউ বলতে যাবে কেন? আমার ইচ্ছে হয়েছিল তাই করেছি। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? তোর কোনো সমস্যা থাকলেও আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ তুই আমার একমাত্র ভাই বলে কথা। অনেক ইচ্ছে ছিল তোকে ধুমধামের সঙ্গে বিয়ে দেব, কিন্তু যেহেতু নেহার ফ্যামিলিগত সমস্যা আছে, তারা আমেরিকায় চলে যাবে তাদের বিজনেসের কাজে, তাই তো সেটা হয়ে উঠল না। তাই বলে কি আনন্দ একটুকু করব না? তার জন্যই তো আমি তোর জন্য নিজের হাতে বাসর ঘরটা সাজাচ্ছি। আর অবশ্যই কিন্তু তার জন্য আমার একটা ভালো পেমেন্ট পাওয়া চাই। এই সব কিছু তো করছিস আমার বাবার টাকায়, তাহলে আবার আমি তোকে পেমেন্ট দিতে যাব কেন? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? শোন, এসব ফালতু কাজকর্ম আমাকে দেখাতে আসিস না। শোন ভাইয়া, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে, বলে দিলাম। তুই কিন্তু আমাদের সবাইকে ইনসাল্ট করছিস। এটা কিন্তু তোর কাছ থেকে আমরা কেউই আশা করি নাই, কারণ তুই আমাদের একমাত্র ভাই। তোর বিয়েতে যদি একটু আনন্দ করতে না পারি, তাহলে কবে আনন্দ করব বল? ঠিক আছে, যা ইচ্ছে কর, কিন্তু আমি তোদের 500 টাকার বেশি দিতে পারবো না, এটা মাথায় রাখিস। তারপর কিন্তু আবার বলবি না আমি কিপটেমি করি। থাক ভাই, তোকে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না। আমরা চাই না তোর টাকা। তোর টাকা তুই তোর কাছে রাখ, আমাদের কোনো টাকা লাগবে না। নীল তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে রিমি তার বন্ধুদের নিয়ে ঘর সাজানোর কাজ শেষ করলো। তারপর সে তার বোনদের নিয়ে সেখান থেকে চলে গেল। আর নেহাকে একটু সাজুগুজু করিয়ে নীলের রুমে পৌঁছে দিল। নেহা এমনিতেই যথেষ্ট সুন্দরী, তাকে খুব বেশি সাজুগুজু করতে হয় না। তবুও আজ যেহেতু তার বিয়ে, তাই তো তার এই দিনটাকে একটু স্পেশালি করার প্রয়োজন আছে। তাই রিমি নেহাকে অল্প একটু সাজিয়েছে, তবে এই অল্প সাজিয়ে নেহাকে আরো অপরূপ করে তুলেছে। নেহাকে একদম আকাশের পরীদের মতোই সুন্দর লাগছিল। যে একবার নেহার দিকে তাকাবে, তার বারবার তাকাতে মন চাইবে, চোখ ফেরাতেই ইচ্ছে করবে না। রিমি নেহাকে রুমে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই নীল সেখানে আসলো আর রিমিকে বলল, কি ব্যাপার, কি হলো? তুই তোর পেমেন্ট না নিয়ে চলে যাচ্ছিস কেন? তুই না বললি তোর পেমেন্ট চাই? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তুই তো বলে দিয়েছিস 500 টাকার বেশি দিতে পারবি না। 500 টাকা দিয়ে আজকাল 2 প্লেট ফুচকাও খাওয়া যায় না। তাহলে তোর কাছ থেকে 500 টাকা নিয়ে কি করব? দরকার নেই তোর টাকা, তোর টাকা তোর কাছেই থাক। আরে বোন, আমার রাগ করছিস কেন? এই নে তোর পেমেন্ট, এখানে পুরো 50,000 টাকা আছে। তুই তোর বন্ধুদের নিয়ে আনন্দ উল্লাস কর, আর এদিকে আমাকে একটু দয়া করে তাড়াতাড়ি আমার বউটার কাছে যেতে দে। ও মাই গড, মাইয়া তুই সত্যি অনেক ভালো, ধন্যবাদ তোকে। যা তাড়াতাড়ি, ভাবি তোর জন্য অপেক্ষা করছে। এই বলে রিমি সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল ঘরে প্রবেশ করিয়ে রুমের দরজাটা সঙ্গে সঙ্গেই লাগিয়ে দিল। তখনই নেহা বিছানা থেকে নেমে প্রথমে নীলকে সালাম করলো, আর তারপরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি রুমে ঢুকেই আগে দরজাটা কেন বন্ধ করলে? সেটা বলবে আমাকে? আজ আমাদের বাসর রাত, সেটা মনে হয় তুমি ভুলে গেছো, তাই না? আর নয়তো কি বাসর রাতে আমরা যা যা করব সেই সব কিছুই বাইরের মানুষকে দেখানোর ইচ্ছে আছে তোমার? বলো তো শুনি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে উল্টাপাল্টা কথা বলছো? আমাদের বাসর রাত, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমরা আমাদের গোপন কাজকর্ম অন্য মানুষকে দেখাতে যাব কেন বলো তো? না, এই যে আমি রুমে প্রবেশ করা মাত্রই তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি রুমের দরজা কেন বন্ধ করলাম, তাহলে আমি আর কি বলবো বলো আমাকে? না, আসলে তুমি রুমে ঢুকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করলে, তাই তো আমি বললাম। তাই জন্য কি তুমি আবার এভাবে বলবে নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও সেসব কথা। এখন আগে ফ্রেশ হয়ে অজু করে আসো। আজ তো আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, তাই নতুন অধ্যায়টা ভালোভাবেই শুরু করা যাক। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে জীবনের নতুন অধ্যায়টা শুরু করতে চাই। ঠিক আছে, তুমি 10 মিনিট বসো, আমি ড্রেস চেঞ্জ করে অজু করে আসছি। এই বলে নেহা ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে অজু করে আসে আর নীলকে বলে, আমি অজু করে এসেছি, তুমি অজু করে এসো। তারপর দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বো আর আল্লাহর নাম নিয়েই আমাদের নতুন জীবনের পদার্পণ করব। আমার অজু আছে, চলো দুজনে একসঙ্গে নামাজটা পড়ে নেই।
এই বলে নীল আর নেহা দুজনে দুটো জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। আর নামাজও শেষ হতেই নীল বলল, আজ তো আমাদের নতুন জীবনের প্রথম দিন, তো কোনো প্ল্যান আছে নাকি তোমার? কিসের প্ল্যান? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খুলে বলতে তাহলে বুঝতে সুবিধা হতো। আমি তো তোমাকে এটাই বলতে চাইছি যে অনেক মেয়েরাই তো আছে বিয়ের সাথে সাথেই বাচ্চা নিতে চায়, আর অনেকেই তো আছে বিয়ের 10 বছর চলে গেলেও বাচ্চা নিতে চায় না। তো তোমার বেলায় কি হবে সেটাই জানতে চাইছি আর কি। কে কি করে আর কে কি না করে সেসব জেনে বা শুনে আমার তো কোনো লাভ নেই। আমি যেটা করব সেটাই তো আমার ভাবা উচিত। দেখো, আমাদের নতুন বিয়ে হয়েছে, সেটা যেমন ঠিক এটাও এমন ঠিক যে তুমি আমি দুজনেই এখনো স্টুডেন্ট। আমরা পড়াশোনা শেষ করে তারপর নিজেদেরকে একটু সময় দেই, তারপর না হয় বাচ্চা কাচ্চা নেওয়া যাবে। হ্যাঁ, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমিও মনে মনে সেরকমটাই ভেবেছিলাম। আমাদের উচিত আগে নিজেদেরকে একটু সময় দেওয়া, নিজেরা ভালোভাবে তৈরি হওয়া, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করা। আর যদি আমরা জীবনের প্রথমেই বাচ্চা কাচ্চা নিয়ে নেই তাহলে তো আমরা নিজেদেরকে একটু সময় দিতে পারবো না। যদি আমরা নিজেদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি করতে না পারি তাহলে আবার কিসের ভালো লাগা আর কিসের ভালোবাসা? জীবনটাই তো তেজপাতা হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। কিন্তু আজ আমাদের বাসর রাত। আজ তো আমাদের একটু ভালোবাসা আদান প্রদান করতেই হবে। তা না হলে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। কারণ বাসর রাত যে ভালোবাসা প্রকাশ না পায়, সেই ভালোবাসা সারা জীবনে কোথাও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ মাই ডিয়ার বউটা, তুমি একদম ঠিক বলেছ। আজ আমাদের বাসর রাত। আজ দুজনের জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে। তাই তো আমরা দুজন দুজনকে সম্মান দিব আর ভালোবাসায় দুজনের জীবনটাকে পরিপূর্ণ করে তুলব। এই বলে দুজন জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে রেখে তারপর বিছানার কাছে চলে গেল এবং ড্রেসিং টেবিলের উপরে রাখা দুধের গ্লাসটা নেহা নীলের দিকে এগিয়ে দেয়। নীল দুধটা খেয়ে তারপর পাশেই রাখা ছিল মিষ্টির বাটি, সেখান থেকে একটা মিষ্টি নেহার মুখের দিকে এগিয়ে দিয়ে বলে, আমাদের সুখময় মিষ্টি জীবনটা না হয় একটু মিষ্টি দিয়েই শুরু করা যাক। কিন্তু আমি তো ডায়েটে আছি, আমি তো একদমই মিষ্টি খাই না। আই এম সো সরি। সরি বললে হবে না ম্যাডাম, আজ আপনাকে মিষ্টি খেতেই হবে। কারণ আজ তো একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আর আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমরা মিষ্টি মুখ করি। সো আজ কোনো কথায় কাজ হবে না, আজ আপনাকে মিষ্টি খেতেই হবে। এই বলে নীল নেহাকে জোর করে এই মিষ্টিটা খাইয়ে দিল আর তারপর সোজা পাজা কোলে তুলে নিয়ে বিছানার উপর ধপাস করে ছেড়ে দিল। তখনই নেহা চিৎকার দিয়ে উঠল, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, আমার কোমরটা একদম ভেঙে গেল। হায় আল্লাহ, এটা তুমি কি করলে? আমার কোমরটা ভেঙে দিলে কেন? একদম ইয়ার কি করো না, আমি তোমাকে বিছানার উপর শুইয়ে দিলাম আর তোমার কোমর ভেঙে গেল। এসব ফালতু কথাই কিন্তু কোনো কাজ হবে না। আজ আমি তোমাকে কোনোভাবেই ছাড়ছি না। আজ আমি আমার ভালোবাসা সুদে আসলে গুনে নেব। ওরে বাবা, আজ এত ভালোবাসা কোথা থেকে উতলে উতলে পড়ছে। সেদিন তো তুমি আমাকে বিয়েই করতে চাইছিলে না। তোমার আম্মু আর তোমার পরিবারের লোকজন তোমাকে কত জোর জবরদস্তি করে বিয়েতে রাজি করালো, আর এখন কিনা বলছো তুমি তোমার ভালোবাসা সুদে আসলে গুনে নেবে। হ্যাঁ, চাইছিলাম না। তখন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাইছিলাম। ভেবেছিলাম পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করলে পড়াশোনা তো আর হয়ে উঠবে না। কিন্তু আমার ফ্যামিলির লোকজন আমাকে তো চিন্তা করতেই দিল না। তারা তো জোর করেই তোমার সঙ্গে আমাকে বিয়ে করাতে চাইলো। আর তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস যেহেতু আমার নেই, তাই তো আর সেটা হয়ে উঠল না। বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হলো। হ্যাঁ, তবে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এতদিন যা কিছু হয়েছে তোমার ইচ্ছেই হয়েছে, কিন্তু এখন আর তোমার ইচ্ছায় কোনো কিছুই হবে না। এখন বাড়িতে শুধুমাত্র আমার কথা চলবে, শুধুমাত্র আমার কথাই হবে। ওরে বাবা রে বাবা, এখন তো মনে হচ্ছে আমাকে বুঝে শুনে পা ফেলতে হবে, তা না হলে কখন জানি স্লিপ খেয়ে পড়ে যায়। যাই হোক, এসব ফালতু আলোচনা করে সময় নষ্ট করবার মতো ছেলে কিন্তু আমি নই ম্যাডাম। আপনি আমার টাইম নষ্ট করার জন্য এইসব ফালতু আলোচনা করছেন, তাই তো। কিন্তু সেসব করে কোনো লাভ হবে না ম্যাডাম। আমি আবার কেন তোমার সঙ্গে ফালতু আলোচনা করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি যে আমি তোমার মতো ছেলের সঙ্গে ফালতু আলোচনা করব? আমি যথেষ্ট কর্মঠ একটা মেয়ে। আমার কাছে সময়ের অনেক দাম আছে। আমি সময়কে অনেক মূল্য দিয়ে থাকি, তাই তো জীবনের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। হ্যাঁ, আর সেই জন্যই তো বাসর রাতে বসে
এসব গল্পগুজব করছো, তাই না? জীবনে কি কখনো দেখেছো কেউ বাসর রাতে এসব কথাবার্তা নিয়ে আলোচনা করে? ওরে আল্লাহ, আমি আবার কি করলাম? আমি তো তোমার সঙ্গে তোমার কথার উত্তর দিচ্ছিলাম। এখানে তো আমি আমার নিজের কোনো দোষ দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কেন আমায় দোষারোপ করছো? হয়েছে ম্যাডাম, থাক। আর প্যাচাল পারবার কোনো প্রয়োজন নেই। এখন চলুন শুরু করা যাক। এই বলে নীল নেহার উপর শুয়ে পড়ল আর নেহাকে ভালোবাসার আলিঙ্গন করতে থাকলো। অপরদিকে নেহাও তার সঙ্গে সঙ্গে রেসপন্স করছিল। দুজনেই কিছু সময়ের মতোই ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। এরপর কেটে গেল 1 বছর। দুজনে খুব ভালোভাবে সুন্দর করে সংসার করছে, কিন্তু সমস্যা হলো একটাই, নেহার বাবার ব্যবসার কাজে নেহাকে মাঝে মধ্যেই আমেরিকায় চলে যেতে হয়, আর সেখানে বেশ কিছুদিন অবস্থান করতে হয়। সেটাই নীলের ভালো লাগছিল না, তাই সে নেহাকে বলে, নেহা, আমি জানি কথাটা বললে তুমি খুবই কষ্ট পাবে, কিন্তু আমি না বলে উপায় পাচ্ছি না, জানো? আমি তোমাকে ছাড়া একটু থাকতে পারি না। আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, সেটা আমি জানি আর খুব ভালোভাবেই বুঝতে পারি, কিন্তু কি করব বলো? আমার বাবার তো আর কোনো সন্তান নেই। আমার বাবার দেখাশোনা করার জন্য তো শুধু আমিই রয়েছি। তাহলে আমি যদি বাবা মায়ের দেখাশোনা না করি তাহলে কে করবে বলো? তাছাড়া বাবার ব্যবসার একমাত্র উত্তরাধিকারী হলাম আমি। সবকিছু তো আমারই থাকবে। সেই সবকিছু যদি আমি গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে বলো? দেখো নেহা, আমার বাবার যথেষ্ট সহায় সম্পত্তি রয়েছে। তোমার বাবার সম্পত্তি দিয়ে আমাদের চলতে হবে, সেরকমটা কিন্তু নয়। তাই আমি তোমাকে বলছি, প্লিজ তুমি আমাকে একটু সময় দাও, কারণ আমি তো তোমায় খুব বেশি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এগুলো নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই নীলের আম্মু সেখানে এসে উপস্থিত হয় আর বলে, নীল, তুমি কিন্তু একদম ভুলে যাবে না, তোমার শ্বশুর মশাই আর তোমার শাশুড়ি মাকে আমি কথা দিয়েছিলাম, নেহা বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমন থাকবে। আমি একবারও সে ব্যাপারে কিছু বলতে চাইনি, কিন্তু সে তো আমার বিয়ে করা বউ। আমি কেন তাকে ছাড়া থাকবো? ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের অফিস তো তোমার আব্বু সামলে নিতে পারে। তুমি চাইলে নেহার সঙ্গে যেতে পারো আমেরিকায়। না আম্মু, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি আব্বুর সঙ্গে কথা বলবো এবং আব্বুকে বলবো আমাদের ব্যবসার বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোই একটি প্রার্থী, আর আমেরিকাতে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অফ করে দিত, আর তারপর বাংলাদেশে পার্মানেন্টলি চলে আসতে। কিন্তু তাতে তো তোমার আব্বুর অনেক লস হবে, সেটা কি ঠিক হবে? হয়তো তার জন্য আমার বাবাকে একটু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, কিন্তু সেরকম কিছুই হবে না, কারণ আমার বাবার টাকা পয়সা অনেক বেশি আছে, যেটা আমি জানি। তবে আমারও দেশ বিদেশে ঘুরে বেড়াতে খুব একটা ভালো লাগে না। তাছাড়া বিয়ের 1 বছর পার হয়ে গেছে, এখন তো সংসার নিয়ে একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, সেটা আমিও তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি মন খারাপ করবে তাই বলা হয়ে ওঠেনি। দেখো, আমাদের দেশে এরকম অনেক মেয়ে আছে যারা নিজেদেরকে সময় দিতে গিয়ে সন্তানের কথা ভুলে যায়, আর যার কারণে বর্তমান যুগে বাংলাদেশের অনেক মেয়েরাই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ আন্টি, সেজন্যই আমি চিন্তা করেছি আব্বুর সঙ্গে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব আমেরিকার সমস্ত বিজনেস বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। কারণ টাকা পয়সার পেছনে ছুটে জীবনের অর্থ বিলুপ্ত করতে চাই না। কারণ টাকা পয়সা সারা জীবন কামাই করা যাবে, তবে সন্তান না থাকলে জীবনের কোনো মূল্য নেই। হ্যাঁ নেহা, আমিও তোমাকে সেটাই বলতে চাই। দেখো, দুজনেই পড়াশোনা শেষ করেছি, বাবার ব্যবসার দেখাশোনা দুজনেই করছি। তবে এখনই আমাদের সময় নিজেদের সন্তান আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। হ্যাঁ, একটা বাচ্চা কাচ্চা নেওয়াটা এখন খুবই জরুরি, কারণ বেশি সময় নিলে পরে হয়তো নেহা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এটা বর্তমানে বাংলাদেশের খুব কমন একটা প্রবলেম। তাই যা করবে তোমরা দুজন চিন্তা ভাবনা করেই করো, কারণ লাইফটা তোমাদের। আমরা জোর করে কোনো কিছুই তোমাদের ওপর চাপিয়ে দিতে চাই না। এই বলে নীলের আম্মু সেখান থেকে চলে গেল। আর তারপর নেহা আর নীল দুজনে মিলে সিদ্ধান্ত নিল নেহার বাবার সঙ্গে কথা বলবে। সে অনুযায়ী নেহা তার আব্বুকে ফোন দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? আম্মু কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম মামুনি, আল্লাহর রহমতে আমরা দুজনে খুব ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? আর তোমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? এই তো আমরা সবাই খুবই ভালো আছি।
তোমার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ফোন দিলাম। জানি না তুমি কি মনে করবে, কিন্তু আমার মনে হয় কথাটা বলা উচিত তোমাকে। হ্যাঁ বল, কিছু বলতে চাইলে তোমাকে আবার অপেক্ষা কেন করতে হবে? তুমি তো আমার একমাত্র মেয়ে, আমি তোমাকে সব কথাই শুনতে রাজি আছি। বল কি বলবে? আসলে আব্বু, আমি চাই তুমি তোমার বিজনেস এবং যা কিছু আছে সবকিছু নিয়ে পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসো। হ্যাঁ মামুনি, আমিও তোমাকে এরকম কিছু বলতে চাইছিলাম। আসলে এখন তোমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন তোমার উচিত একটা বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করা। এখন তুই প্রতিদিন বাংলাদেশে আর আমেরিকায় দৌড়াদৌড়ি করে নিজেকে কেন সময় দিতে পারছো না, আর নিজের ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা ভাবনা করতে পারছো না? কিন্তু আমি বাবা হয়ে তোমাকে এই বিষয়টা কীভাবে বলবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না, তাই বলা হয়ে ওঠেনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব সব কিছুই ব্যবস্থা করছি। এই কথা শুনে নীল আর নেহা দুজনেই খুব খুশি হয়, আর তারা কিছুদিনের মধ্যেই আমেরিকার সমস্ত ঝামেলা চুকিয়ে বাংলাদেশে চলে আসে। এরপর চলে গেল আরো 2 মাস। ইতিমধ্যে নেহার শরীরে কিছু ব্যতিক্রমী প্রভাব দেখা যাচ্ছে। নেহার ইদানিং খুব বেশি শরীর খারাপ করছে, মাথা ঘোরাচ্ছে। তাই নীল নেহাকে নিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর নেহাকে কিছু টেস্ট করাতে বলল, আর টেস্টের রিপোর্ট আসলে নীল আর নেহা জানতে পারলো নেহা প্রেগনেন্ট। এই খবরটা শুনে নীল আর নেহা দুজনেই অনেক খুশি হলো, আর সঙ্গে সঙ্গেই তারা ক্লিনিক থেকে বের হয়ে একটা মিষ্টির দোকানে চলে গেল। সেখান থেকে তারা অনেকগুলো মিষ্টি নিয়ে নেহা মা হওয়ার আনন্দে সারা এলাকায় মিষ্টি বিতরণ করলো। আর তারপর তারা বাসায় আসলো। বাসায় আসতে না আসতেই রিমি নেহাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, ভাবি, তুমি জানো আজ আমাদের সবার জীবনের সবচেয়ে খুশির একটা দিন। আমাদের পরিবারে নতুন মেহমান আসতে চলেছে। জানো না তুমি আমাদেরকে কত বড় একটা উপহার দিতে চলেছো? আমাদের গোটা পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। আরে এটা এমন কি, মা হওয়াটা আমার জন্য খুব জরুরি ছিল। তুমি জানো না তোমরা কতটা খুশি হয়েছো। তার চাইতে আমি বেশি খুশি হয়েছি, কারণ একটা মায়ের কাছে তার সন্তানের আগমনের বার্তাটা কতটা খুশির সেটা যখন তুমি মা হবে তখন বুঝতে পারবে। হ্যাঁ মামুনি, তুমি একদম ঠিক কথাই বলেছ। মা হওয়া ছাড়া কখনোই মায়ের অনুভূতি বোঝা যায় না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন মেহমান আসার খবরটা দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আরেকটা কথা, আজ থেকে কিন্তু তোমার কোনো কাজ করা চলবে না, না তো ব্যবসা আর না তো বাড়িতে সব কিছু আমরা সকলে সামলে নিব। তুমি এখন থেকে ফুল রেস্টে থাকবে। তোমার পেটে আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এভাবেই শুরু হলো নীলের পরিবারে খুশির জোয়ার। আর সবাই মিলে সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে লাগলো, আর অপেক্ষা করতে লাগলো কখন তাদের কোলে নতুন মেহমান আসবে। তো ভিউয়ার্স, আমরা আর তার জন্য অপেক্ষা না করে চলুন আজকের মতো বিদায় হই। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সমাপ্ত।